ওকে, রেকর্ডিংটা অন করে নিলাম। ওকে, রেকর্ডিং অন হয়ে গেছে, তাই বারবার ভেরিফিকেশান করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ফাংশনটা কি, ধরো আচ্ছা ই থেকে আর এ একটা ডিফাইন্ড হচ্ছে ফাংশন, ঠিক আছে, এবং ধরে নিলাম ফাংশনটা বাউন্ডেড। তাহলে আমরা কি করছি, প্রথমে বাউন্ডেড ধরে নিয়ে এগোচ্ছি। আচ্ছা, বাউন্ডেড যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি তো এফএক্সটা লেস দ্যান ইকুয়ালস টু সাম বি এবং লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ, এরকম একটা এ বি আমি পাবো, বাউন্ডেড যেহেতু বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইটা দেখো, ইটা হচ্ছে যে কোনো একটা মেজারেবল সেট। ইটা কি, ইটা হচ্ছে মেজারেবল সেট, মেজারেবল সেট, আর এফটা হচ্ছে মেজারেবল ফাংশন, মেজারেবল ফাংশন। এই দুটো কন্ডিশন আমাদের কিন্তু ধরে নিতে হবে। এবার আমরা কি করছি, এই যে আমরা রেঞ্জ পাচ্ছি, তাহলে রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, রেঞ্জটা হচ্ছে তোমার এ থেকে বি এর সাবসেট। ওকে, এটা হচ্ছে রেঞ্জ। আর যখন আমরা রিমান ইন্টিগ্রেশন ডিফাইন করেছিলাম তখন ফাংশনটার ডোমেইন ছিল একটা ইন্টারভ্যাল, ক্লোজড এবিটা ছিল কি ডোমেইন, এখানে ক্লোজড এবিটা কি হচ্ছে রেঞ্জ। তাহলে ডিফারেন্সটা দেখো, শুরু থেকেই ডিফারেন্সটা কিন্তু আমাদেরকে বুঝে চলতে হবে। বলো, এইটুকু বোঝা গেছে, হ্যাঁ কি না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আরেকবার স্যার রিপিট করুন না কথাটা, কি জায়গাটা সেটা বললো। রিমান ইন্টিগ্রেশনে আমরা যেরকম পড়েছি তখন ওখানে কি ছিল, ফাংশনটা ছিল ক্লোজড এ বি থেকে আর এ ডিফাইন ছিল ফাংশনটা। তাহলে রিমান ইন্টিগ্রেশনে এটাকে আমরা ডোমেইন হিসাবে নিচ্ছিলাম, আর বাউন্ডেড তো ছিলই, ঠিক আছে, মানে এ বি থেকে কোনো একটা সিডিতে ফাংশনটা ছিল। এখানে আমরা এ বিটা হচ্ছে আমাদের রেঞ্জ, এখানে ডোমেইনটা যে কোনো একটা মেজারেবল সেট। ডোমেইন সম্পর্কে এখানে তেমন কিছু বলা নেই, এবং এটাও আমরা ধরে নেব যে মেজার, এখানে মেজার অফ ইটা হচ্ছে তোমার ফাইনাইট, এটাও আমরা ধরে এগোবো। বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে। তাহলে আমরা কি কি ধরে নিচ্ছি, মেজার ইটা ফাইনাইট এবং রেঞ্জটাও হচ্ছে বাউন্ডেড, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের সেট আপ। এরপরে আমরা ইন্টিগ্রেশন ডিফাইন করতে চাইছি। কি ইন্টিগ্রেশন, মানে এফ এক্স, এখানে আমরা ডিএক্স লিখবো না, এখানে আমরা লিখবো ডিএম, এম ফর দ্য লেবেগ মেজার। ওকে স্যার, হ্যাঁ স্যার বলছি ওই ওই রেঞ্জ তো আপনার কোডোমেনকেই তো রেঞ্জ বলে, কোডোমেনের সাবসেটকেই তো রেঞ্জ বলে, হ্যাঁ, কিন্তু এখানে যে ডোমেনকে রেঞ্জ বলছে। না না না, এটা রিমানের জন্য, এটা হচ্ছে রিমানে যখন আমরা ডিফাইন করেছিলাম, তো রিমানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোডোমেনের সাবসেটকে রেঞ্জ বলে। হ্যাঁ দেখো, রিমানের ক্ষেত্রে আমরা ক্লোজড ইন্টারভ্যালের উপরেই ফাংশনটা ডিফাইন্ড রেখেছিলাম, আর এখানে এখানে ডোমেইনটা তোমার যে কোনো মেজারেবল সেট হচ্ছে, বুঝতে পেরেছো? মানে এখানে তুমি ক্লোজড এবিও নিতে পারো ডোমেইনটা, কোনো অসুবিধা নেই, কিন্তু রেঞ্জটা হচ্ছে আমার একটা ইন্টারভ্যালের মধ্যে থাকছে। এইটুকু কনফিউশন দূর হয়েছে? এটা রেমানের জন্য, সো এটা এই পোর্শনটা এখন ভুলে যাও। আচ্ছা, এইটা আমরা ডিফাইন করতে চাইছি, এখানে একটা এল লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে এল ফর দ্য লেবেগ ইন্টিগ্রেশন। কথাটা বুঝতে পেরেছো? এটার আমরা নোটেশনটা দেখবো, আমরা তোমাদের বইয়ে ওই এল দিয়ে লেখা আছে, আমরা সেটাই বললাম। বোঝা গেছে? আচ্ছা, এইটা আমরা ডিফাইন করতে চাইছি। এখন এটা বলতে কি বুঝছি সেটা আমরা আসছি, আস্তে আস্তে ধীরে ধীরে আসছি। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমে একটা পার্টিশন করব। কার পার্টিশন? এই ক্লোজড এবির। তাহলে ক্লোজড এবিটা হচ্ছে তোমার রেঞ্জে, কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবে, ক্লোজড এবিটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জটাকে আমরা বিভিন্নভাবে ভেঙে দিচ্ছি। তাহলে একটা ফাংশনের যদি গ্রাফ আঁকি, ধরো এরকম হচ্ছে একটা ফাংশনের গ্রাফ,
তাহলে এর রেঞ্জ বলতে কি কোথা থেকে আছে দেখো, এর রেঞ্জ বলতে আছে দেখো এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম মান। তাহলে এইটুকুটা হচ্ছে তোমার রেঞ্জ, মানে এইটুকুটা এ হাইট, এইটুকুটা বি হাইট, এটা হচ্ছে তোমার রেঞ্জ, তাই না? আর এই দিকটা যদি তুমি কনসিডার করো এখান থেকে এত দূর, এইটুকুটা হচ্ছে তোমার ডোমেইন। বুঝতে পেরেছো? এটা রেঞ্জ এইদিকে আর ডোমেইন হচ্ছে এইদিকে। এবার আমরা কি করব, এই রেঞ্জটাকে বিভিন্নভাবে ভেঙে দেবো, এরকম করে আমরা পার্টিশন করে নেব। বুঝতে পেরেছো? এইভাবে আমরা কাকে ভাঙছি, রেঞ্জটাকে ভাঙছি, আর ডোমেনটাকে কিচ্ছু আমরা ভাঙছি না। ঠিক আছে? আর মনে করো রিমানে যখন আমরা করতাম তখন আমরা এই ডোমেনটাকে এইভাবে এইভাবে ভাঙতাম ভার্টিক্যাল লাইন দিয়ে, তাই না? আচ্ছা এইবার দেখো, তাহলে আমরা পার্টিশন একটা পি নিচ্ছি কার, এ বির। পি সমান হচ্ছে তোমার এ ইকুয়ালস টু y0, তারপরে y1, y2, এইভাবে, মানে এগুলো হচ্ছে ছোট বড় হচ্ছে আস্তে আস্তে আস্তে। yn-টা হচ্ছে তোমার বি। বোঝা গেল? তার মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার, এই যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে y0, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, এইভাবে এটা এগোচ্ছে। আর যে লাস্টে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে yn, দ্যাট ইজ কল্ড বি। এটা হচ্ছে yn মাইনাস, এইভাবে। বুঝতে পেরেছো জিনিসটা? মানে এই হাইটটা বোঝাচ্ছে, কিন্তু এই যে হাইটটা, ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? এইবার আমরা দেখব, তাহলে দেখো এখানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কয়েকটা ইন্টারভ্যাল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টারভ্যালগুলোকে আমরা কিভাবে লিখব, যেমন i0 বা i1ও দিতে পারো। প্রথম ইন্টারভ্যাল সেটা হচ্ছে তোমার a2 y1, এটাকে ওপেন রাখবো আমরা, ঠিক আছে? জেনারেলি এটাকে ওপেন রাখবো। তারপর i2কে কি রাখবো, i2কে রাখবো y1 টু y2, এরকম হবে। আর লাস্টের যেটা ইন্টারভ্যাল থাকবে সেইটা আমরা এইভাবে রাখবো, ক্লোজড yn-1 টু yn, এটাও ক্লোজ নিয়ে নেবো, লাস্টেরটা ক্লোজ নিয়ে নেবো, তবে আমার পুরো এ বি ক্লোজটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই সমস্যাটা দেখো, এই সমস্যাটা তুমি যদি বলো যে না আমি স্যার একই রকম রাখতে চাই, ধরো এখানে ওপেন রাখতে চাই, এখানে ওপেন রাখতে চাই, সব জায়গায় ওপেন রাখতে চাই, তাহলে তুমি এখানে কি করতে পারো, এখানে তুমি বি না নিয়ে একটু বি এর থেকে একটু বড় নিয়ে নাও, তাহলে কোনো সমস্যা নেই। যেখানে তোমার বিটা অ্যাটেন্ডই করবে না, মানে কোনো এক্সের জন্য বি এর সঙ্গে সমান হবে না, এরকম বি একটু বড় নিয়ে নিতে পারো, মানে সবসময় এখানে তাহলে এই ইনইকুয়ালিটিটা যাতে স্যাটিসফাই করে ওরকম তুমি এখানে নিয়ে নিতে পারো, তাহলে এখানে ওপেন রাখলেও কোনো অসুবিধা হবে না। কথাটা বোঝা গেছে? মানে যেমন ধরো আমি বিটাকে এই লাইনটা না নিয়ে আমি এই লাইনটাও তো নিতে পারতাম, কোনো অসুবিধা নেই, এটাকে আমি বি নিতে পারি। তাহলে এখানে যদি আমি ওপেন রাখি আমার কোনো সেট এমটি হবে না, কোনো অসুবিধা হবে না। এবার কি করছি দেখো, এবার আমরা এবার কয়েকটা সেটের ডিফারেন্ট ভাব ভেঙে দেবো। E1 করব আমরা এফ ইনভার্স অফ I1, এখানে I1 দিয়ে দিই। E2 সমান হচ্ছে এফ ইনভার্স অফ I2, এইভাবে আমরা ডিফাইন করছি। FN সরি EN সমান এফ ইনভার্স অফ IN। তাহলে এইটা কি জিনিস হলো, এইটা এইবার এই যে এইটা তাহলে আমার ই, এই যে ডোমেনে এটা হচ্ছে ই, এখান থেকে এত দূর অবধি। তাহলে এইটাকে আমরা না কয়েকটা ভাগে ভাঙলাম। তাহলে দেখো কিভাবে ভাঙলাম, যে দেখো এই যে পেলাম যে আমাদের প্রথম ইন্টারভ্যালটা এইটুকু, তাহলে এইটুকুর মধ্যে যে যে এক্সগুলোর জন্য আমরা এফ এক্সটা এই রেঞ্জে থাকছে তাহলে সেইগুলোকে, তাহলে দেখো এইখান থেকে যদি তুমি টানো এই অবধি, তাহলে এইটুকুর যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে আমার E1, মানে এক্সটা যদি এইটুকু রেঞ্জে থাকে, মানে এইখানে এখানে এখানে এই রেঞ্জে থাকে, তাহলে এফ এক্সটা তোমার I1-এ থাকবে। বলো এইটুকু বোঝা গেছে? জায়গাটা বুঝতে পারলাম না, কোন জায়গাটা বুঝতে পারলে না? ওই E1টা, হ্যাঁ মানে I1টা স্যার তো ডোমেনে নাকি? I1টা তো ডোমেন। I1টা ডোমেন কোথায় বলেছি আমি?
I1টা ডোমেন কেন মনে হচ্ছে তোমার? রেঞ্জটাকে ছোট ছোট টুকরো করা হয়েছে, সেইটা হচ্ছে I1 প্রথমে। হ্যাঁ, ডোমেন কেন হবে? এই তো এইটুকুটা I1, এটা তো ডোমেনে আছে না রেঞ্জে আছে দেখে বলো। ছবি কি বলছে? এইটুকুটা রেঞ্জে আছে। রেঞ্জে আছে, এইটুকুটা I2, এটা I2, হ্যাঁ। এটা I1। তাহলে এক্সের যে সমস্ত মানের জন্য এফএক্সটা I1-এ থাকছে, সেই সমস্ত এক্সের মানগুলোকে আমি E1-এর মধ্যে রাখছি, বুঝতে পেরেছো? তাহলে E1টাকে আমরা এইভাবে লিখতে পারি। ওরে বাবা, একদম এটা লাস্টে চলে গেছে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তাহলে E1টাকে আমরা এইভাবে রাখতে পারি, E1 সমান সমান সেট অফ অল এক্স বিলংস টু ই, ডোমেনের সেই সমস্ত এক্স যাদের জন্য এফএক্সগুলো কোথায় থাকবে না I1-এ থাকবে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা এটাকে ডিফাইন করছি। এখানে তুমি যে কোনো আই নিয়ে নিতে পারো, আই। তাহলে EI এইভাবে ডিফাইন হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো। এবার সমস্ত এক্সের জন্য, ই এর যে কোনো এক্সের জন্য দেখো এফএক্সটা কোনো না কোনো তো আই এ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে দেখো ই ইকুয়ালস টু E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3, এইভাবে ডট ডট ইউনিয়ন EN। এটা কি বলা যাবে? হ্যাঁ কি না বলবে। আর একটা জিনিস দেখো, EI ইন্টারসেকশন EJ ইজ এমটি। কারণ কি দেখো, E1 এটা বলা যাবে। এই দুটো কি ক্লিয়ার হয়েছে? এই দুটো লাইন ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা এখানে একটা স্মল বা আপার স্টার লোয়ার স্টার দিয়ে আমরা ডিফাইন করতে পারি। এখানে নোটেশনটা কি নিলে ভালো হয় দেখি, বইয়ে কি নিয়েছে তোমাদের দেখে নিই। এই যে এখানে ক্যাপিটাল এস আর স্মল এস নিয়েছে। আচ্ছা, ক্যাপিটাল এস আর স্মল এস ব্যাপারটা কি আমরা লিখে বোঝানো যাবে? সেটা একটা প্রবলেম। জাস্ট এ সেকেন্ড। তাহলে দেখো ক্যাপিটাল এস আর স্মল এস আমাদের বোঝা যাবে না, আমরা এলপিএফ আর ওই ইউপিএফই করবো। হ্যাঁ স্যার, এটা রিমানের মতনই তো হচ্ছে। রিমানের মতন। দেখো ডিফারেন্সটা কোথায়, রিমানে আমরা ডোমেনটাকে ভাগ করেছিলাম, এখানে আমরা রেঞ্জটাকে ভাগ, এইটাই ডিফারেন্স। বাকি আর মানে বাকি তো প্রসিডিওর একই। হ্যাঁ একদম প্রসিডিওর একদম হুবহু এক, শুধু ওইটুকুই ডিফারেন্স। ওর জন্যই অনেক প্রবলেম সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো I1-এ দেখো তোমার ফাংশনটার স্মলেস্ট ভ্যালু হচ্ছে y0, I1-এর ক্ষেত্রে দেখছি I1টা কি y0 a, আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে y1। ঠিক আছে, এইটাকে আমরা কাজে লাগিয়ে, আচ্ছা LPF নাম দিচ্ছি। দেখো এই LPF এর রিমাইন্ডের সঙ্গে গুলাবে না। হ্যাঁ, এইটা তোমাদের বইয়ে আছে স্মল এস পি দিয়ে তুমি বলতে পারো। এটা ডিফাইন করা হয়েছে সামেশন y I minus 1 মেজার অফ EI। তার মানে দেখো, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এইটা। যদি আমরা ছবিটা দেখি, এই যে দেখো এইটুকুটা হচ্ছে E1, তার মেজার হচ্ছে এই লেংথটা হচ্ছে তার মেজার, এইভাবে ভাবতে পারি আমরা ব্যাপারটা। আর তার সঙ্গে কি গুণ করা হলো, এই লোয়েস্ট ভ্যালুটা। তার মানে বেসিক্যালি এই যে ছোটো রেক্ট্যাঙ্গেলটা আমরা পেলাম, এই রেক্ট্যাঙ্গেলটার আমরা বলছি এটা স্যার অন্য কালারে একটু ইউজ করবেন না ছবিটা করার জন্য। আচ্ছা, আমি ছবিটা এখানে আমি আরেকবার আঁকি, বুঝাবার সময়। আচ্ছা, এখানে আমি আরেকবার একটু বড় করে আঁকছি। ঠিক আছে, তোমার তাহলে পরিষ্কার এটা হচ্ছে ই। ঠিক আছে, আর ফাংশনটা তুমি যেরকম খুশি আঁকতে পারো, এইরকম ধরো, এরকম ধরো আমি একটা ফাংশন আঁকলাম। ঠিক আছে, আর এ বি কে আমি আঁকলাম এইখানে ধরো, আর এইটা ধরো আমার প্রথম ইন্টারভ্যাল। ঠিক আছে, এইটা ধরো সেকেন্ড ইন্টারভ্যাল, এটা ধরো থার্ড। আমি জাস্ট 3টা ইন্টারভ্যালে ভাঙলাম।
তিনটাকেই তুমি এন হিসাবে ভাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো আমার E1টা কোনটা, দেখো যে সমস্ত এক্সের জন্য তোমার এই ইন্টারভ্যালটার মধ্যেই থাকছে এক্স এফএক্সগুলো, তাহলে সেই সমস্ত এক্সগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। তাহলে দেখো এই পয়েন্টগুলো দেখো, এই সমস্ত দেখো, তাহলে এত দূর অবধি, এটা একটু এদিকে চলে গেছে, ওটা একটু ফাংশনটা ভুল হয়েছে একটু, যাই হোক। তার মানে দেখো এই অবধি এইগুলো আমাদের পুরো ইতে থাকছে, E1-এ থাকছে, তাহলে এটা হচ্ছে আমার E1-এর, ঠিক আছে, এইটুকুটা হচ্ছে E1। তাহলে আর এখানে তোমার লোয়েস্ট ভ্যালু আমি ধরেছি এইটা হচ্ছে Y0, আর এইটা হচ্ছে Y1, এইটা হচ্ছে Y2, এটা হচ্ছে Y3। তাহলে Y0-এর সঙ্গে গুণ হচ্ছে এটা, মানে Y0টাকে হাইট ধরছি, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া পাচ্ছি আমি, বলো এইটুকু বোঝা গেছে? এই রেক্ট্যাঙ্গেলটা আমরা পাচ্ছি। প্রথমটা দেখো Y0 ইন্টু ME1, তার মানে এইটুকুটা পাচ্ছি। এবার পরেরটা কি করব, পরেরটা যোগ করব আমরা, পরেরটা যোগ হবে, তার মানে এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে তোমার Y0 ইন্টু ME1, তারপরেরটা হচ্ছে Y1 ইন্টু ME2। বুঝতে পেরেছো, যে ইন্টারভালটা নেব তার লোয়েস্ট ভ্যালুটা নেব, বুঝতে পেরেছো, লোয়ার ভ্যালুটা আমরা নেব। তাহলে দেখো E2টা কোনটা, দেখো ছবিটা মানে ফাংশনটা একটু বাজে হয়েছে, যাই হোক এইরকম ধরো, এইটুকুটা বাদ দাও, কনসিডার ডিলিট করে দিচ্ছি ওটা। উফ, নো প্রবলেম, ছবিটা আরেকবার ড্র করি আমি। আচ্ছা দেখো, ধরো আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, এখান দিয়ে শুরু হয়েছে, এরকম করে নামলো, এরকম করে এরকম করে উঠলো, ঠিক আছে। তাহলে E1 বলতে আমরা কি বুঝছি, দেখো E1 বলতে বুঝছি যে সেই সমস্ত এক্স যার ফলে, তাহলে E1-এর মধ্যে দেখো কে পড়ছে, এই ইন্টারভ্যালে কোন কোন এক্স আছে, দেখো এই এক্স এখান থেকে এত দূর তুমি পাচ্ছ, দেখো এই তারপরের পোর্শনটা আবার বেরিয়ে গেল, E2-তে চলে গেল, I2-তে চলে গেল, দেখো তারপরে আবার কিন্তু E1-এ চলে আসছে, তাহলে এই পোর্শনটাও আমাকে নিতে হবে। তার মানে E1 বলতে কোনটা বোঝাচ্ছে, এইখান থেকে এইটুকুটা ইউনিয়ন এইটুকুটা, বুঝতে পেরেছো। তার মানে এই যে E1 পাচ্ছি, E2 পাচ্ছি, এরা কিন্তু নিজেরা ইন্টারভ্যাল নাও হতে পারে, রিমানে কিন্তু ওরা সবাই ইন্টারভ্যাল ছিল, বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে আমার E1, আর এইটাও হচ্ছে E1-এর অন্তর্গত, তার মানে এই দুটোর ইউনিয়ন নিলে E1 পাবো। তাহলে এই E1-এর জন্য তোমার লোয়েস্ট ভ্যালু আমি ধরছি এই Y0টাকে, তারপরে Y0 ইন্টু মেজার অফ E1, তার মানে Y0 কোনটা, এই যে এই হাইটটা, তার মানে এটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস, তাহলে আমি পুরো এই যে রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি, এখান থেকে এইটুকুটা পাচ্ছি, এখান থেকে এইটুকুটা পাচ্ছি, তাহলে এই দুটো রেক্ট্যাঙ্গেলের সাম বেসিক্যালি এই ভ্যালুটা। তারপরে Y1 কোনটা, Y1 এইটা, আর E2টা কোনটা, E2টা দেখো, E2টা হচ্ছে আমার শুধুমাত্র এইটুকু গ্যাপটা হচ্ছে E2, কারণ এইটুকুর জন্যই আমার ভ্যালুটা কোথায় থাকছে, তোমার কোথায় থাকছে, I2-তে থাকছে, দেখো এইটুকুটাই I2-তে থাকছে, I2-তে, আর এখানে কিছু একটা এইরকম যদি আঁকতাম ছবিটা, তাহলে এইটুকুটাও আমার এখান থেকে এইটুকুটা, এই অংশটা I2-তে থাকতো, তার মানে এই পোর্শনটাও কিন্তু E2-র অংশ থাকতো, বুঝতে পেরেছো। তাহলে তাদের যে রেক্ট্যাঙ্গেলগুলো পাবো তাদের যোগফলটা হচ্ছে এই ভ্যালুটা, সেখানে লোয়েস্ট ভ্যালুটা নিয়ে এইভাবে তুমি ডিফাইন করছো। এম অফ EN, এইটা হচ্ছে তোমার লোয়ার সাম। বলো এই লোয়ার সামটা কি ডিফাইন করা বুঝেছো? একই রকমভাবে আমরা আপার সাম ডিফাইন করব, ক্যাপিটাল এস, সেটা হবে Y1 ME1, Y2 ME2, YN M of EN,
বলো ডেফিনেশনটা ক্লিয়ার? বুঝে গেছি। হ্যাঁ, তাহলে একটা জিনিস আমাকে বলো, আমি তো এটা বলতেই পারি যে স্মল এসপি ইজ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এসপি। এটা কি ক্লিয়ার? কারণ হাইটটা তো বেড়ে যাচ্ছে না। তুমি জাস্ট এইখানে দেখো y0 এর জায়গায় y1, তাহলে বেড়ে গেল তো ভ্যালুটা। y1 এর জায়গায় y2, ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাহলে সামটা বেড়ে যাবে তো। এটা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, y0 থেকে y1 টা বড় হচ্ছে, y0 থেকে y1টা বড় হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি সেভাবেই তো আমরা নিয়েছি জিনিসটা। আচ্ছা, তাহলে এদের ডিফারেন্সটা কি হচ্ছে? আমরা যদি ক্যাপিটাল এস পি মাইনাস স্মল এস পি ডিফাইন করি, তাহলে এই জিনিসটা আমার কি হয়ে যাবে? দেখো এটাকে আমি এমনি যদি করি, তাহলে y1 মাইনাস y0 ইন্টু এম অফ e1 পাবো, প্লাস y2 মাইনাস y1 এম অফ e2 পাবো। জাস্ট সিম্পল বিয়োগ করলেই আমরা এই জিনিসটা কিন্তু পাবো, এম অফ en। ঠিক আছে, এইটুকুটা ক্লিয়ার আছে নিশ্চয়ই? তাহলে এই যে এইটা কি পাচ্ছ? এটা পাচ্ছ লেংথ অফ i1, এটা কিন্তু i1 এর লেংথ, এল অফ i1। এটা হচ্ছে এল অফ i2, এটা হচ্ছে এল অফ i। এলটা কি? এলটা হচ্ছে লেংথ, এল ফর লেংথ। ওকে, লেংথ রেঞ্জের লেন্থ, রেঞ্জের, হ্যাঁ হ্যাঁ, এই যে রেঞ্জটাকে আমরা যে ভাঙলাম, এই যে ভাঙলাম i1 i2 তাদের লেংথ। আচ্ছা, এইবার দেখো আমরা ধরছি ল্যামডা ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এল i1 এর লেংথ, i2 এর লেংথ, বাকি যে সমস্তগুলো আছে সবার লেংথের যেটা ম্যাক্সিমাম সেইটাকে আমরা ল্যামডা নাম দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এসপি মাইনাস স্মল, সরি হ্যাঁ মাইনাস স্মল ইজ লেস দ্যান ইকুয়ালস টু, দেখো এইটাকে যদি আমি, যেহেতু প্রত্যেকটাই ল্যামডার চেয়ে ছোটো, তাহলে এটাকে আমি বলতে পারি ল্যামডা ইন্টু এম ই1, প্লাস এটার থেকেও ল্যামডা বড়, তাহলে ল্যামডা ইন্টু এম ই2। মানে প্রত্যেকটা লেংথে আমরা ল্যামডা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে বড় হয়ে যাবে না ভ্যালুটা? তাহলে ল্যামডা কমন চলে যাবে, কমন চলে গেলে পড়ে থাকবে এম ই1 প্লাস এম ই2 প্লাস এম ই3। এবার যেহেতু দেখো ই1 ই2 এরা সব ডিসজয়েন্ট, তাহলে তাদের এবং ইউনিয়নটা হচ্ছে পুরো ইটা, তাহলে এইটা হয়ে যাবে পুরো মেজার অফ ই। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে এখান থেকে যেটা আমরা যেটা পেলাম, এসপি ক্যাপিটাল এসপি মাইনাস স্মল এসপি ইজ লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা ইন্টু মেজার অফ ই, আর এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এই ইনইকুয়ালিটিটা হচ্ছে আমাদের একদম ইম্পর্ট্যান্ট ইনইকুয়ালিটি। এখান থেকে আবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখান থেকে আমাদের থিওরেম যেটা হবে সেটা কি বলছে? আচ্ছা, বাই দ্য ওয়ে নেক্সট হচ্ছে, তাহলে এস ক্যাপিটাল এস বুঝে গেছো, স্মল এস বুঝে গেছো। দেখো এইটা আমরা বলতেই পারি যে স্মল এসপি ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এসপি। ঠিক আছে, তাহলে এই দুটোর লিমিট যদি সেম হয়, তাহলে সেই সেম লিমিটটাকে আমরা বলবো, যখন সেম হবে তখন আমরা বলবো যে ফাংশনটা ইন্টিগ্রেবল। কি বলবো? ফাংশনটা ইন্টিগ্রেবল বলবো। ঠিক আছে, ইটার লিমিটটা সেম হলো, হ্যাঁ, ইফ লিমিট স্মল এসপি অ্যাজ, কখন লিমিট নিচ্ছি? যখন তোমার এই যে ল্যামডা গোস টু 0, ল্যামডা গোস টু 0 মানেটা কি? এই যে তোমার পার্টিশনটা নিয়েছো, তো এই পার্টিশনের যে ইন্টারভ্যালগুলোর যে লেংথ হচ্ছে, সেই লেংথগুলো আস্তে আস্তে ছোটো হচ্ছে। তার মানে কি বেশি বেশি পয়েন্ট তুমি ইনক্লুড করছো, তবেই তো তাদের লেংথগুলো আস্তে আস্তে ছোটো হবে না? সেই লেংথটা গোস টু যখন 0 হচ্ছে, তখন এই লিমিট আর এই লিমিট সেম যখন হয়, হ্যাঁ, দেন উই সে
এফ ইজ ইন্টিগ্রেবল। একদম দেখো রিমানেও আমরা তাই করেছি, ঠিক কি না? এটা করেছি। আচ্ছা এইবার দেখো, ইফ এফ ইজ বাউন্ডেড মেজারেবল, দেন এফ ইজ এল ইন্টিগ্রেবল, মানে লেবেগ ইন্টিগ্রেবল। ওকে, কি করে? কারণ কি দেখো, যদি বাউন্ডেড হয় তার মানে দেখো এ থেকে বি এর মধ্যে, এবার দেখো এর মধ্যে তুমি যদি পয়েন্টের সংখ্যা বাড়াতেই থাকো তাহলে ল্যামডার ভ্যালু কমতে কমতে জিরোর দিকে যাবে না? হ্যাঁ বলো। আমি যদি এন এর ভ্যালু গোস টু ইনফিনিটি নিই, মানে পয়েন্ট নাম্বার অফ পয়েন্টস যদি আমি বাড়াতে থাকি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, তাহলে ল্যামডার ভ্যালু কমতে থাকবে তো। lambda tends to 0 তাহলে এন টেন্স টু ইনফিনিটি মানে ল্যামডা টেন্স টু জিরো, বুঝতে পেরেছো? তাহলে আমি ল্যামডাটাকে যদি জিরোতে নিয়ে যাই আর যদি মেজার অফ ইটাও ফাইনাইট হয়, তাহলে দেখো এইটা জিরোতে যাবে না পুরো জিনিসটা? হ্যাঁ স্যার এইটা জিরোতে যাওয়া মানে কি? small s2 তাহলে হ্যাঁ এই দুটো তাহলে সেম জায়গায় যে কনভার্জ করবে, ঠিক তার মানে ওটা লেবেগ ইন্টিগ্রেবল। জিরোতে যাবে, ল্যামডাটা তো জিরোতে যাবে, যদি ফাংশনটা বাউন্ডেড হয় তবে ল্যামডাটা জিরোতে যাবে, নাহলে আমরা বলতে পারবো না। এটা ঠিক তো? আর মেজার অফ ইটাও কিন্তু ফাইনাইট। তাহলে দুটো জিনিস আমরা এখানে অ্যাজুম করেছি যে ল্যামডা গোজ টু জিরো অ্যান্ড দেখো ল্যামডাটাকে জিরোতে আমরা এমনিও হয়তো নিয়ে যেতে পারবো, বাউন্ডেড না হলেও নিয়ে যেতে পারবো, কিন্তু মেজার অফ ইটা তো ফাইনাইট লাগবেই। মানে অত কিছু দরকার নেই আমাদের, আমরা যদি বলতে পারি যে ল্যামডা ইনটু মেজার অফ ই এটা জিরোতে যাচ্ছে তাহলেই কাজ হয়ে গেল। ওকে, তাহলে এইটা যেখানে যেখানে হবে সেখানে আমি বলতে পারবো মেজার ফাংশনটা লেবেগ ইন্টিগ্রেবল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে একটা ফাংশনকে কখন লেবেগ মেজারেবল বলা হয়। দেখো তাহলে এইবার জিনিসটা দেখো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই যে দেখো আপার সাম, এই যে ওয়াই কে এম কে নিয়েছে ম্যাচ করে আছে, তারপরে একটা ওয়াই কে -1 নিয়েছে, কম হয়েছে, মানে লোয়ার লিমিটগুলো নিয়েছে। তাহলে ক্যাপিটাল আইটা কি বলেছে? জিএলবি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য ভ্যালুজ অফ এস ফর অল পসিবল পার্টিশনস, আর এলইউবি অফ দ্য ভ্যালুজ অফ এস ফর অল পসিবল পার্টিশন। তার মানে সমস্ত পার্টিশনের জন্য এই ক্যাপিটাল এসগুলোর কি নেওয়া হয়েছে? এ নেওয়া হয়েছে, মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মানেটা কি? আপার বাউন্ড লোয়ার বাউন্ড পড়েছে না, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে আমরা কি বলি? ইনফিমাম বলি না? হ্যাঁ তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, হ্যাঁ ইনফিমাম বলি। আর যেটা হচ্ছে তোমার সুপ্রিমাম, কাদের সুপ্রিমাম নিয়েছে? এই যে দেখো পার্টিশন যদি তুমি চেঞ্জ করো তাহলে এই স্মল এসটাও তো চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো? এবং একটা জিনিস খেয়াল রাখবে, যেমন রিমানেও আমরা পড়েছিলাম যে পার্টিশনে তুমি যদি এক্সট্রা পয়েন্ট অ্যাড করো তার মানে ওটাকে কি বলা হয়? রিফাইনমেন্ট অফ পার্টিশন। এই কথাটা কি তোমরা জানো না জানো না আমাকে বলবে জাস্ট। হ্যাঁ বাড়তি যদি পয়েন্ট অ্যাড করা হয় তাহলে সেটা রিফাইনমেন্ট বলে। কারেক্ট। তাহলে রিফাইনমেন্ট অফ পার্টিশন তোমরা জানো, রিফাইনমেন্ট অফ পার্টিশন, ঠিক আছে? দেখো তো আচ্ছা স্যার, আগের থিওরেমের তাহলে আমরা কি করব? ইফ ল্যামডা টেন্ডস টু 0 ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু স্মল এস টি, মানে ইন্টিগ্রেবল, এই বলে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ ওকে দেখো তাহলে রিফাইনমেন্ট অফ, দেখো আমি যদি এইভাবে বলি যে পি সাবসেট অফ কিউ, মানে পিটাও একটা পার্টিশন কিউটাও পার্টিশন, এটার মানে হচ্ছে যে কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি, কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি, তাই তো? এটাই তো বলি। তার মানে বেসিক্যালি কিউতে এক্সট্রা পয়েন্ট অ্যাড আছে, মানে পি এতে যতগুলো পয়েন্ট ছিল তার মধ্যে এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করে আমি কিউ পেয়েছি, সেই জন্য কিউটাকে রিফাইনমেন্ট। ওকে, এইটা যদি হয় তাহলে দেখবে এবার ধরো এইটার জন্য তুমি স্মল এস পি কনসিডার করছো, এটার জন্য স্মল এস অফ কিউ কনসিডার করছো, এই দুটোর মধ্যে কম্পেয়ার যদি তুমি করো দেখবে
যে এই ভ্যালুটা না বেড়ে যাবে, যত এক্সট্রা পয়েন্ট তুমি অ্যাড করবে তাতে লোয়ার সামটা বাড়তে থাকবে। বোঝা গেল? এটা রিমানেও হয়েছিল, রিমানেও আমরা এলপিএফ লেস দেন ইকুয়ালস টু এল কিউএফ হয় যদি ওটা কি হয় জানো, রিফাইনমেন্ট হয়। কিউটা যদি রিফাইনমেন্ট হয় তাহলে লোয়ার সামটা ইনক্রিজ করে আর আপার সামটা ডিক্রিজ করে। এটা আমরা পড়েছিলাম, সরি এটা তাহলে উল্টে যাবে। এখানেও তেমনি, তাহলে ক্যাপিটাল এসপি যদি বলি সেটা হয়ে যাবে ক্যাপিটাল এস কিউ এর থেকে, মানে যত পয়েন্ট বাড়ছে লোয়ার সামটা কমছে। তার মানে একটা জিনিস ভাবো যে লোয়ার সামগুলো আস্তে আস্তে বাড়ছে আর তোমার আপার সামগুলো আস্তে আস্তে কমছে, এটা বাড়ছে ওটা কমছে, কমতে কমতে যদি দুটো এক জায়গায় যায় তাহলে আমরা বলবো ওটা ইন্টিগ্রেবল। বোঝা গেল? সেই জন্য দেখো যেহেতু এটা বাড়ছে না, এটা যেহেতু বাড়ছে সেই জন্য আমরা সুপ্রিমাম নিচ্ছি, না বাড়তে বাড়তে আলটিমেট কোথায় পৌঁছেছে তাহলে সুপ্রিমাম, আর এটা আস্তে আস্তে কমতে কমতে কোথায় যাচ্ছে সেই জন্য এর ইনফিমাম নিচ্ছি, তাহলে এর সুপ নিচ্ছি এর ইনফিমাম নিচ্ছি। বোঝা গেল কেন কার কোনটা নিচ্ছি? ওকে ওকে, এইবার দেখো তাহলে ওই যে ওইটাই, তাহলে এই ক্যাপিটাল আইটাকে বলা হচ্ছে তোমার ইনফিমাম। তাহলে আমরা এখান থেকে আমরা এইটা জিনিস অলরেডি পাবো, আই ইজ লেস দ্যান ইকুয়ালস টু জে, কারণ আইটা কার, সরি না এটা ভুল বললাম, এটা উল্টোটা হবে, জে ইজ লেস দ্যান ইকুয়ালস টু আই হবে। ঠিক আছে, যখন দুটো আই আর জে যখন সমান হয়ে যাবে তখনই বলবো ইন্টিগ্রেবল। ঠিক আছে, এই দেখো আইটাকে আমরা ক্যাপিটাল এই উপরে বার দিয়ে চিহ্নিত করছি, সব নোটেশনগুলো দেখবে পুরো রিমানের সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। দেখো এখানে আমরা তাই করেছি, দুটো যখন ইকুয়াল হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি লেবেগ ইন্টিগ্রেবল, তখন আমরা চিহ্নটা দিচ্ছি এই রকম। এই সেম নোটেশন কিন্তু আমরা রিমানেও ইউজ করেছি, বুঝতে পেরেছো? তাহলে রিমানে যখন এটাকে লেবেগ দিয়ে বলবে না, তুমি এখানে একটা এল লাগিয়ে দিতে পারো, অথবা অনেক সময় এইভাবে করা হয় এ টু বি। তার মানে এখানে একটা জিনিস খেয়াল রাখো যে তোমার এই যে এটা কিন্তু একটা ইন্টারভ্যালে ডিফাইন করেছে, ইন্টারভ্যালে ডিফাইন করাটা কিন্তু নেসেসারি নয়, আমরা জাস্ট ইতে ডিফাইন করতে পারি। তখন আমরা এই নোটেশনটাকে বলবো এইভাবে না দিয়ে আমরা বলবো ই, এখানে জাস্ট ই দিয়ে দেবো আর এখানে লিখবো এফ এক্স ডিএক্স লিখতে পারো বা ডিএম লিখতে পারো, মেজার অফ ডিএমএক্স লিখতে পারো, যেখানে এই এমটা কি বোঝাচ্ছে, লেবেগ মেজার। আর এইটা হচ্ছে থ্রু আউট দ্য ইন্টারভাল নাকি? না ইন্টারভ্যাল, এটা হচ্ছে সেটটা, কোন সেটের উপরে তুমি ফাংশনটা ডিফাইন করছো, ফাংশনের ডোমেইনটা। এখানে যেহেতু ডোমেইনটা তোমার ক্লোজড এ বি নেওয়া হয়েছে, ইন্টারভ্যাল নেওয়া হয়েছে, সেই জন্য এ টু বি। ইন্টারভ্যাল হলেই তুমি এ টু বি লিখতে পারো, কিন্তু ইন্টারভ্যাল যদি না হয় তাহলে এ টু বি তো লিখতে পারবে না, না তখন তোমাকে সেটটা লিখতে হবে এখানে। তখন সেটটা থাকবে, শুধু ইটা থাকবে। হ্যাঁ স্যার এখানে এইটা যেটা আপনি লিখলেন, হ্যাঁ এইটা উপরে যে আই ইকুয়াল টু ওটা তো ইনফিমাম, আর এটা তো সুপ্রিমাম। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, এটা হচ্ছে আপার সামগুলোর ইনফিমাম আইটা, আর এটা যেটা হচ্ছে লোয়ার সামগুলোর সুপ্রিমাম, কারণ লোয়ার সামগুলো বাড়ছে। আচ্ছা, তো বি এর উপরে উপরে একটা বার চিহ্ন দেওয়া আছে না হ্যাঁ হ্যাঁ ইনফিমাম, হ্যাঁ তখন আমরা যখন ইফ আই ইকুয়াল টু জে তখন আমরা ওই বারগুলো আর লিখবো না, হ্যাঁ তখন আমরা এই জাস্ট এ টু বি লিখবো। ঠিক। একদম রিমানে এই জিনিসটাই করা হয়েছে, শুধু ওখানে পার্টিশনগুলো ডোমেনের নেওয়া হয়েছিল, এখানে রেঞ্জের নেওয়া হয়েছে, এইটাই ডিফারেন্স, আর কিচ্ছু না। কথাটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ লেবেগ ইন্টিগ্রাল। এটা দেখো ছবিটা জাস্ট আমরা এটা অলরেডি করে ফেলেছি, যে এটা বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, ওই একই জিনিস বোঝাচ্ছে, আমরা আর আলাদা করে দেখার দরকার নেই। এবার নোটেশন ফর রিমান অ্যান্ড লেবেগ ইন্টিগ্রাল দুটো দেখো, এখানে দেখো আর যদি দিয়ে দিই তাহলে ওটা বুঝবো আমরা রিমান ইন্টিগ্রেশন, আর যদি আমরা এল দিয়ে দিই তাহলে লেবেগ বুঝবো। ও আরেক জায়গায় এল দিলেই হবে না, বা এখানে এটা করেছে যে আর শুধু রিমানের জন্য আমরা আর দেবো, আলাদা করে লেবেগের জন্য কিচ্ছু দেবো না, এটাই এখানে বলতে চেয়েছে।
কথাটা কেন, কারণ এই বইটা তো তোমার মেজার থিওরির উপরে, বারবার লেবেগ আসবে, সেই জন্য বারবার এল না দিয়ে আমি কি করব, না দিলে ওই লেবেগ বুঝবো, আর আর রিমান বুঝতে গেলে একটা করে আর অ্যাড করে দেবো। কথাটা বুঝতে পেরেছ? এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার নেক্সট কি বলেছে দেখো, দ্য লেবেগ ইন্টিগ্রাল ডিফাইন্ড অন এ বাউন্ডেড মেজারেবল সেট। তাহলে আগেরটা ইন্টারভ্যালের জন্য ছিল, এটা হচ্ছে যে কোনো একটা ই সেটের উপর ডিফাইন করা হয়েছে। তাহলে এখানে আলাদা করে কিছুই করার দরকার নেই। যদি তুমি এটাকে ইন্টারভ্যালের কনভার্ট করে যদি ডিফাইন করতে চাও, তাহলে ইটাকে তুমি একটা ক্লোজড এ বির সাবসেট হিসাবে ভাবতে পারো। এবার যেখানে যেখানে ই এর কোনো পার্ট নেই সেখানে সেখানে জিরো হিসাবে তুমি ডিফাইন করে দিচ্ছ। তাহলে একটা নতুন ফাংশন ডিফাইন করছো। কথাটা দেখো, এই জায়গাটা কি করেছে এরা জেনারেলি বলো তো। দেখো, যদি এটা আমাদের দরকার নেই তাও আমরা বলে দিচ্ছি, মানে বইটার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। দেখো, অ্যাকচুয়ালি ওরা প্রথমে কি করেছিল, একটা ইন্টারভ্যালের উপর ফাংশনটা ডোমেনটাকেও একটা ইন্টারভ্যালে রেখেছিল। কথাটা বুঝতে পেরেছো? আর রেঞ্জটাও একটা ইন্টারভ্যাল, মানে স্পাইজেলের বইয়ে যেটা করা হয়েছে। কিন্তু তোমাদের যেটা স্টাডি ম্যাটেরিয়ালে করা হয়েছে সেটা ডোমেনটা ই রাখা হয়েছে আর রেঞ্জটা ইন্টারভ্যালে রাখা হয়েছে। তো আমাদের ডোমেনটা ই থাকলে কোনো সমস্যা নেই, আমরা যেভাবে ডিফাইন করলাম সেখানে কোনো সমস্যা কিন্তু দেখতে পেয়েছো, পাওনি। সুতরাং ওইটা আমাদের আলাদা করে দরকার নেই এটা করার। আচ্ছা, এবার নেক্সট দেখো, এবার কি বলছে, দ্য লেবেগ ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ এ সাম। অবভিয়াসলি একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার এই যে আমরা বললাম না এসপিএফ, এই যে এসপি যেটা পেলাম, এটা এসপিটা কি একটা সাম কিনা বলো? এটা তো একটা সাম, হ্যাঁ কি না? তাহলে এইটারই, হ্যাঁ এটারই লিমিটটাকেই তো আমরা কি বলছি, লেবেগ ইন্টিগ্রেশন বলছি, হ্যাঁ কি না? এটারই ইন্টিগ্রেশন, এই লিমিটটাকেই তো বলছি। তাহলে আমরা বলতেই পারি যে ইন্টিগ্রেশন ইজ লিমিট অফ সাম, বলতে পারি না এই কথাটা? হ্যাঁ, এটা এখানে বলেছে, আর কিছুই না। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, থিওরেমস ইনভলভিং দ্য লেবেগ ইন্টিগ্রাল। এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের, যত থিওরেম দেখবো তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে প্রথম জিনিসটা আমাদের কি বলেছে দেখো, যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? আর যদি শুধু সি থাকে, সিটা বাইরে বেরিয়ে যাবে। তার মানে এইটা যদি তুমি দেখো, এখানে শুধু ডি মানে বেসিক্যালি এখানে 1 আছে, হ্যাঁ, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট 1, তো এইটা হবে মেজার অফ ই। বুঝতে পেরেছ? এটা তুমি জাস্ট ডেফিনেশন ফলো করে একদম বলতে পারো, কারণ এখানে তোমার সবগুলোই 1, তার মানে কোনো ইন্টারভ্যালে তো তুমি পাচ্ছ না। ঠিক আছে? এই যে দেখো, আমরা যে তোমার এটা করছিলাম না, রেঞ্জটাকে এনখানা ইন্টারভ্যালে ভাঙছিলাম, এখানে রেঞ্জ তুমি কি ভাঙবে? এই একটাই তো পয়েন্ট 1, ওটাকে আর কি ভাঙবে? তাহলে একটাই ইন্টারভ্যাল থাকবে অলওয়েজ, বা সবগুলো ইন্টারভ্যাল সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওটা আলাদা করে আমাদের দরকার নেই। ক্লিয়ার? এই জায়গাটা কি বোঝা গেছে তোমাদের, না বোঝা যায়নি? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো, যদি বলছে ই এর মেজার যদি 0 হয়, ই এর মেজার যদি 0 হয়, তাহলে তোমার ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কি হবে না, 0 হবে। এটা আরেকটা, এটা আমরা শুধুমাত্র কার জন্য করছি? আপাতত ধরে নাও পজিটিভ ফাংশনের জন্য করছি। ঠিক আছে? আপাতত কার জন্য করছি? পজিটিভ ফাংশনের জন্য করছি। নেগেটিভ ফাংশনের জন্য আমরা একটু পরে দেখব।
নেগেটিভ ফাংশনের জন্য ঠিক আছে, এটা মানে প্রুফ করতে গেলে একটু ডিফারেন্ট ওয়েতে প্রুফ করতে হবে। তো পজিটিভ ফাংশনের জন্য এটা প্রুফ করা তোমার কোনো ডিফিকাল্ট নয়। কারণ কি, কারণ যেহেতু মেজার অফ ইটা তো জিরো, ইটা তো জিরো, এবং তাহলে দেখো সমস্ত আইগুলো তাহলে জিরো হবে, কারণ ওরা তো সাবসেট না, এর সাবসেট আই। তাহলে এই যে তুমি দেখো আপার সাম বা লোয়ার সাম যেগুলো দেখছো, সরি এখানে তোমার ক্যাপিটাল এফটা পজিটিভ হওয়ার দরকার নেই, এমনিই হয়ে যাচ্ছে। কারণ দেখো আমরা যে এসপিগুলোর কথা ভাবো, এসপিগুলো কি ছিল দেখো, এই যে প্রত্যেকটা মেজারই তো জিরো হয়ে যাবে না, তার মানে এসপি, স্মল এসপি, ক্যাপিটাল এসপি সব ভ্যালু জিরো ওর সঙ্গে সমান। বুঝতে পেরেছো? না বুঝলে বলবে কিন্তু, হ্যাঁ। তাহলে ইফ মেজার অফ ই ইকুয়ালস টু জিরো, দেন মেজার অফ ই আই ইকুয়ালস টু জিরো ফর অল আই। এটা ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই অল স্মল এস পি জিরো হয়ে যাবে অ্যান্ড অল ক্যাপিটাল এসটাও জিরো হয়ে যাবে। তাহলে এরও লিমিট জিরো, এরও লিমিট জিরো, তার মানে কি এফ ইন্টিগ্রেশনটা এই দুটোর লিমিটটাই সমান যখন হয় তখন সেটাকেই তো আমরা কি বলি, ইন্টিগ্রাল বলি। তাহলে সেটাও জিরো, ঠিক না? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে মেজার যখন জিরো হয়ে যাবে সেটটার, তখন তার উপরে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? ওকে। আর এইটা দেখো, এইটাকে একটা নাম দেওয়া হয়েছে মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে? মিন ভ্যালু থিওরেম, এটা কিন্তু বারবার মনে রাখবে, এটা বারবার তোমাদের প্রুফ করার সময় কিন্তু বারবার ফিরে আসবে, ঠিক আছে? এটা তো রিমানেও ছিল না? হ্যাঁ, রিমানেও ছিল। আর রিমানে একটা ডারবাক্স থিওরেম আছে স্যার। ডারবক্স থিওরেম আছে, হ্যাঁ আছে। তো এখানেও সেটা কি আছে কি? সেটা দেখতে হবে রিমানের থিওরেমটা কি ছিল। হ্যাঁ স্যার, রিমানে ডারবাক্স। দেখো রিমানের যেগুলো আছে এখানে সবগুলোই এক্সিস্ট করবে, ওকে? কারণ এটা হচ্ছে রিমানের এক্সটেনশন, মানে যেটা রিমানের ট্রু সেটা এখানে অবভিয়াসলি ট্রু, ঠিক আছে? কারণ এটা রিমানের থেকে অনেক বড়। এমনও ফাংশন আমরা দেখব, ঠিক আছে, যারা রিমান ইন্টিগ্রেবল নয় কিন্তু লেবেগের ক্ষেত্রে ইন্টিগ্রেবল। কথাটা বুঝতে পেরেছো? যেটা রিমানে ইন্টিগ্রেবল নয় কিন্তু লেবেগে ইন্টিগ্রেবল। হ্যাঁ, হ্যালো স্যার, বলো। বলছি স্যার, এই যে রিমান আর লেবেক গুলা কেনে এলে মানে এমনি প্লেন ইন্টিগ্রেবল হয় না, ওই জন্য প্লেন ইন্টিগ্রেবল মানেই তো রিমান ইন্টিগ্রেবল না, স্পেশাল নামটা কেনে হলো, এটা এমনি ইন্টিগ্রেশন ছিল। ওটা 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 পরীক্ষা করবে না। না না না, শোনো শোনো, রিমান দেখো এই যে শোনো এমনি ইন্টিগ্রেশনটা কোনো না কোনো বিজ্ঞানী তো বা কোনো না কোনো ম্যাথামেটিশিয়ান তো ডেভেলপ করেছে টেকনিকটা, তাদের নাম অনুসারে এগুলোর নাম হয়েছে। লেবেগ একজনের নাম, রিমান একজনের নাম, তাদের নাম অনুসারে এই ডিফারেন্ট নামগুলো এসছে। এমনি ইন্টিগ্রেশন, পাতি ইন্টিগ্রেশন বলতে গেলে আমরা কি বুঝি? আমরা লেবেগটাকেই বুঝি, রিমানটাকেই বুঝি, কারণ ওটাই হচ্ছে আমাদের প্রথম বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু বড় হয়েছি, আমরা আর পাতি ওইভাবে বলবো না, আমরা লেবেগ বা আর রিমান যখন তখন ইউজ করব, যখন যেটা দরকার সেটাই আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে। দেখো এই যে থিওরেমগুলো আছে না, এগুলোর প্রুফ কিন্তু তোমাদের দরকার পড়বে, ঠিক আছে? এখানে প্রুফগুলো কিন্তু বলেনি, কিন্তু প্রুফগুলো ইম্পর্টেন্ট, তোমাদের বই প্রুফগুলো আছে। এইটার প্রুফের খুব অতটা দরকার নেই, এটা এমনিই তুমি করতে পারবে। এই দুটো একই জিনিস, এটা তো আমরা বলে দিলাম, এটা ডান। এইটার একটু দেখো, এটা ইম্পর্টেন্ট এবং এটা বারবার ইউজ হয়, সুতরাং এটাকে আমাদের মনে রাখতে হবে।
ঠিক আছে, এইটা খুবই সহজ, এটা খুবই সহজ বলতে পারো প্রুফটা। ঠিক আছে, এটা বেসিক্যালি কিভাবে করবে বলো তো, কারণ এই যে তুমি জাস্ট দেখো এই যে ইন্টিগ্রেশনটা মানে কি বেসিক্যালি এসপি স্মল এসপি আর ক্যাপিটাল এসপির লিমিট। তাহলে স্মল এসপিটাকে দেখো, স্মল এসপিটা কি জিনিস, এই যে দেখো হা 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 কোথায় গেল, এটা না, এটা কেটে দিই। এই যে দেখো আমরা যেখানে স্পিড ডিফাইন করেছি সেই জায়গাটা খেয়াল করো, এইটা হচ্ছে আমার স্মল এসপি। দেখো এইটা যদি তুমি খেয়াল করো তাহলে এখান থেকে আমি এইটুকু বলতে পারি কি যে ওয়াই নট ওয়াই ওয়ান এরা সবাই তো তোমার ওয়াই নটের থেকে বড়, তাহলে আমি এটা বলতে পারি না যে এসপি এফটা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ, সবাই তো এ জিরোর থেকে এর থেকে বড়, তাহলে এ এম ই ওয়ান প্লাস এ ই টু এম ই টু, এই সামটা করতে পারি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা মানেই তো আমার হয়ে গেল এ ইন্টু মেজার অফ এ। একই রকমভাবে যখন আমরা ক্যাপিটাল দেখবো এগুলোকে সবটাকে বড় দিয়ে রিপ্লেস করো, তো সবার থেকে বড়কে ওয়াই এন, তাহলে সবটাকে ওয়াই এন মানে বি, সবটাকে বি দিয়ে রিপ্লেস করো, তাহলে জিনিসটা কী হয়ে যাবে বি ইন্টু এম ই হয়ে যাবে। তাহলে সবটাই বি ই ইন্টু থেকে ছোট আর এ ইন্টু এম ই থেকে বড়, তাহলে তাদের লিমিটটাও এই একই রিলেশন স্যাটিসফাই করবে। বুঝতে পেরেছো? সেই জন্য এই জিনিসটা হোল্ড করবে। ঠিক আছে, এনি প্রবলেম? ঠিক আছে স্যার। হ্যাঁ না স্যার কন্টিনিউ। আচ্ছা, এখানে আবার অনেক তোমাদের বইয়ে দেখবে, তোমাদের বইয়ে একটা জিনিস করা আছে যে এই এটা, এই যে ক্যাপিটাল এটা আছে তো এখানে একটা মাইনাস ওয়ান বাই এন নিয়েছে, এটাকে আরও একটু ছোট করে নিয়েছে। আর এই যে এখানে তোমার ইকুয়ালিটি সাইনটা আছে, ইকুয়ালিটি সাইনটাকে দেখো, এটা যদি আমি এটা লিখি তাহলে এটা তো আমি বলতেই পারি যে এফ অফ এক্স, এখানে আর ইকুয়াল টু সাইন হবে না, এখানে আমি ওয়ান বাই এন যোগ করে নিয়েছি একটা বড় এনের জন্য, একটা ফিক্সড এন খুব বড়, তার জন্য এটা ট্রু হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করতে পারবো, এইটাকে তাহলে এবার পার্টিশন করব, এ মাইনাস ওয়ান বাই এনটাকে পার্টিশন করব। এটাকে করার কারণটা কি, এটা করার কারণ হচ্ছে তোমার ওই যে ই ওয়ান ই টু এগুলোকে আমরা যেভাবে ডিফাইন করেছিলাম যাতে তোমার এন্ড পয়েন্টে কোনো সমস্যা ক্রিয়েট না করে। এন্ড পয়েন্টে সমস্যা কেন ক্রিয়েট করবে, কারণ আমরা ইন্টারভালগুলোকে এইভাবে নিচ্ছিলাম, মনে করো এইভাবে 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 এইভাবে, তাহলে এই যে প্যাটার্নটা সেম রাখার জন্য লাস্টেরটাও তোমার এইভাবে রাখতে হবে। তো লাস্টেরটাতে যদি ইকুয়াল টু সাইন থাকে, বিটা যদি ইকুয়াল টু হয় তাহলে তো এখানে তো বিটা বাদ পড়ে যাবে না, কথাটা বুঝতে পেরেছো? এই বাদ পড়ে যাতে না যায় সেই জন্য আমি বিটাকে অলরেডি একটু বাড়িয়ে নিলাম। তাহলে আমি যদি এখানে বি প্লাস ওয়ান বাই এন লিখে এইটা করি, কিন্তু বিটা তো অলরেডি ঢুকে থেকে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এইটা তাহলে তুমি প্রুভ করতে পারবে এর জায়গায় এ মাইনাস ওয়ান বাই এন। এবার তুমি যদি এনটাকে টেন্স টু জিরো নাও তাহলে এই জিনিসটা প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, একদম বইয়ের প্রুফটা দেখো হুবহু, খুব সহজ আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলেছে যে যদি তোমার ইটা দুটো ডিসজয়েন্ট মেজারেবল সেটের ইউনিয়ন হয়, ই ওয়ানটাও মেজারেবল ই টুটাও মেজারেবল, দুটো ডিসজয়েন্ট মেজারেবল সেটের যদি ইউনিয়ন হয়, এখানে ডিসজয়েন্ট কথাটা খেয়াল রাখতে হবে, তাহলে কি হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয়ে যাবে দুটোর আলাদা আলাদা যোগফল হয়ে যাবে। ইয়েস, এই প্রুফগুলো কিন্তু আমাদের দাঁড়াও, তোমাদের ওই বইটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা ওই বই না, ওই বইয়ে আছে, এই প্রুফটা আছে তো না, বলে বেশি যেমন এটাকে তো ডিটেইলস করা আছে ওখানে। না না, এখানে ডিটেলস কম, তোমার এখানে প্রুফ কোথায় দেওয়া আছে, এই যে স্পাইজেলে প্রুফ কোথায় নেই, প্রুফ দেখতে পাচ্ছ, প্রুফ দেখতে পাচ্ছ না কিন্তু,
শুধু থিওরেম পরপর পরপর থিওরেম বলে চলে গেছে, কিন্তু কোথাও কোনো প্রুফ আমি দেখতে পাচ্ছি না আপাতত। দেখো এখানে কোথাও, এবার এরা অঙ্কে বেশি জোর দিয়েছে, আমাদেরকে প্রুফগুলোও তো দরকার, ঠিক আছে? সো আমাদেরকে প্রুফগুলো দরকার। এই প্রুফগুলো আমরা কোথায় পাবো? এই যে দেখো এখানে তুমি পাবে, কোথায়, তো কোনো সব বই মিলিয়ে পড়তে হবে আমাদের, কোনো একটা বইয়ের উপর ভরসা করলে হবে না কিন্তু, তাহলে ফেল করে যাবে পরীক্ষায়। এইটা বোধ হয়, হ্যাঁ এই যে দেখো এইটা তোমাদের ওই যে এটা ছিল, এটাকে আমরা বলছি ল অফ মিন যেটা বলছে, বা মিন ভ্যালু থিওরেম যেটা বলছে, ঠিক আছে? ল অফ মিন, ঠিক আছে? এখানে আমার দাগ দেওয়া যাবে না, ঠিক আছে? এটাই ওখানে পড়লাম আমরা। এখানে দেখো এল লিখে রেখেছে, এল ফর লেবেগ মেজার, লেবেগ ইন্টিগ্রেশন, FDXE লিখেছে, ঠিক আছে? সেম জিনিসটা এই যে আমি বললাম, এখানে স্মল এ আছে, ওটাকে একটু কমিয়ে নিয়েছে, সেটাকে ক্যাপিটাল এ নাম দিয়েছে। তারপরে এবার ক্যাপিটাল এ বির জন্য আমার জিনিসটা করেছে, পরে আবার লিমিট নিয়ে নিয়েছে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলেই হয়ে গেল। স্যার হ্যাঁ, এখানে স্যার ওটা এল মাইনাস আছে, ওটা তো মাইনাস হবে না? না ওটা মাইনাস না, বুঝেছো? ওটা ড্যাশ ভাববে, আচ্ছা মানে ওটা লেবেগ ইন্টিগ্রেশন কথাটা বোঝানোর জন্য, ওটা মাইনাস নয় কিন্তু, ওকে? আচ্ছা আচ্ছা। মানে বইয়ে কোথাও কোথাও হয়তো মাইনাস দেওয়া থাকতে পারে, তো সেটা তুমি ইগনোর করবে, হ্যাঁ? ওটা কিন্তু মাইনাস নয়, ওটা যেমন এখানে দেখো, এখানে কোথাও মাইনাস নেই, এখানে কিছুই নেই, এইভাবে ওটা ফর লেবেগ মেজার বোঝানো, লেবেগ ইন্টিগ্রেশন বোঝানোর জন্য। ওকে, এটুকু ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো এইটা যদি তুমি প্রুভ করে দাও, এবার যদি তুমি দেখো যে একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটাও এ হয়ে যাবে, তাহলে বিটাও এ হয়ে যাবে না? কনস্ট্যান্ট হলে কি হবে? লোয়ার ভ্যালু আপার ভ্যালু সব তো সেম হয়ে যাবে না? তাহলে দুটোই এ হয়ে যাবে। তাহলে দেখো স্যান্ডউইচ থিওরেম থেকে এটাও এ ইন্টু মেজার অফ ই, এটাও এ ইন্টু মেজার অফ ই, তাহলে স্যান্ডউইচ থিওরেম থেকে আমি বলতে পারবো যে এই ভ্যালুটা, মানে লেবেল ইন্টিগ্রেশনের ভ্যালুটাও এ ইন্টু মেজার অফ ই হয়ে যাবে। এটা সব কোন বই? এটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল। স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে। দাঁড়াও, আচ্ছা, হ্যাঁ এগুলো তো আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা লিখতে পারবো, ওটার আর দরকার নেই, এটা বাদ দাও। ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? আচ্ছা, এবার দেখো ফর অল বাউন্ডেড মেজারেবল ফাংশনস ওভার ই, যদি মেজারটা যদি 0 হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হবে। এটাও এখান থেকে তুমি ফলো করতে পারবে, কারণ বাউন্ডেড বলে দিচ্ছে, বাউন্ডেড মানে কোনো এ থেকে বি এর মধ্যে থাকবে, তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করবে। এবার দেখো এইটা তো 0, তার মানে এই দিকটাও 0, এই দিকটাও 0 হয়ে গেল। যদি মেজার অফ ইটা 0 হয়, দেখো কত রকমভাবে প্রুফটা তুমি করতে পারো। এই ইনইকুয়ালিটিটা দিয়েও প্রুফটা করতে পারো, অথবা দেখাও যে স্মল এসপি ক্যাপিটাল এসপি সব কিন্তু 0, ওটাও দিয়েও করতে পারো। তবে দুটো তোমার রাস্তা, একটা দুটো কিন্তু রাস্তা। এইখানে তুমি যদি এই ইনইকুয়ালিটিটা প্রুফ করে দাও, তারপর এখানে তুমি দেখো মেজার অফ এটা 0 বসাও, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে দুদিকে 0, তারপর স্যান্ডউইচ থেকে এই ভ্যালুটাও 0, ঠিক আছে? এই জন্য এটা এখানে করোলারিতে রেখেছে।
আর আমরা কী করতে পারি আলাদা করে, এম অফ ই যদি 0 হয় তাহলে এম অফ প্রত্যেকটা ই কেটাও 0 হবে, যার ফলে এসপি আর স্মল এসপি সবগুলো 0 হয়ে যাবে, মানে প্রত্যেকটা সাম 0, তো তাদের লিমিটও 0, ওইভাবে বলতে পারি। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার দেখো এখানে কাউন্টেবল অ্যাডিটিভিটি, দেখো কাউন্টেবল অ্যাডিটিভিটি বলতে কি বোঝাচ্ছে, যে যদি একটা সেট ইটাকে তুমি তোমার পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট কাউন্টেবল মেনি পেয়ার অফ ডিসজয়েন্ট মেজারেবল সেটের ইউনিয়ন আকারে লেখো, তাহলে ওই এর উপরে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, আলাদা আলাদা ইকের উপরে ইন্টিগ্রেশন করে তাদের যোগফল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা যদি পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হয় তবে এই জিনিসটা ঘটবে, যেটা ওখানে তোমরা দেখলে যে দুটো সেটের জন্য করেছিল। যদি ইটা হয় E1 ইউনিয়ন E2 হয়, অনেক সময় এখানে না একটা ডট দেওয়া হয়, ফুটকি দেওয়ার ফলে বোঝা যায় যে এটা ডিসজয়েন্ট ইউনিয়ন। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, মেজার অফ E1 ইউনিয়ন E2, মেজার বলছি ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এইটা সমান সমান হয়ে যাবে E1 এফ ডিএক্স প্লাস E2 এফ ডিএক্স। এটা শুধুমাত্র দুটোর ক্ষেত্রেই আমি বলছি না, এটা তোমার যদি এখানে কাউন্টেবলি মেনি ইউনিয়ন থাকে তাহলেও এই জিনিসটা হবে, এটাই বলতে চাইছে। এই থিওরেমটার নাম কি, কাউন্টেবল অ্যাডিটিভিটি। বোঝা গেল? এটাকে বলা আছে কাউন্টেবল অ্যাডিটিভিটি। আচ্ছা, এইটার প্রুফ আমরা কিন্তু এই মুহূর্তে আমরা একটু স্কিপ করে যাব। ঠিক আছে, এই প্রুফটা একটু দেখো বড় আছে, এই মুহূর্তে আমরা এটা স্কিপ করে যাব। কিন্তু তাই বলে যে আমরা পরে আর করব না তা নয়, আমরা পরে করব, কিন্তু এই মুহূর্তে আমরা লোড বেশি নেব না, জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করছি, সেই জন্য আমরা এটা পরে করব। ঠিক আছে, আপাতত এটা স্কিপ করলাম। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাওয়ার পর নেক্সট কি আছে, নেক্সট আছে করোলারি, দাঁড়াও 65, হ্যাঁ 65 এ দেখছি, করোলারিটাও আমরা এখানে করোলারিটাও স্যার বাদ দিন, ওটাও বাদ দিন। হ্যাঁ, ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলটা আমাদের ইম্পর্ট্যান্ট হতে পারে। কি বলছে, যে আমরা একটু আগে কি দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে কোনো সেটের মেজার যদি 0 হয় তাহলে তার ইন্টিগ্রেশনটা কি হয়, 0 হয়ে যায়, হ্যাঁ কি না? কোনো সেটের মেজার 0 হলে তার উপরে ইন্টিগ্রেশন 0 হয়ে যায়। এইখানে আমরা একটা এক্সাম্পল দেখছি যে উল্টোটা কি সত্যি, মানে কোনো সেটের উপরে ইন্টিগ্রেশনটা যদি 0 হয় তাহলে কি সেই সেটটারও মেজার 0 হবে, এটা কি বলা যায়? প্রশ্নটা বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে না, এটা তো সবসময় হবে না, কারণ আমরা দেখেছি যে সাইনের ক্ষেত্রে তুমি দেখো একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, ওপরে তাহলে ওই ওপরের দিকে এরিয়া পজিটিভ নিচের এরিয়া নেগেটিভ, যোগ করে কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে, কিন্তু তাই বলে তো সেটটা 0 হচ্ছে না, হচ্ছে কি না? সাইনের ক্ষেত্রে এরকম হয় না, এই রকম। এবার যদি তুমি এটা এ নাও, এটা যদি বি নাও, তাহলে এ টু বি, মানে এটা জেনারেলি কি হয় 0, আর এইটা পাই পাই না 2 পাই, 2 পাই, তাহলে 0 টু 2 পাই সাইন এক্স ডিএক্স, এটা 0 হয়ে যায়। এটা এই সেম লজিক, কারণ এইটুকুটা তোমার পজিটিভ এরিয়া আর সমান সমান নেগেটিভ এরিয়া, যার ফলে কাটাকাটি করে 0 হয়ে যাচ্ছে। তুমি এখানে আরও সহজ নিয়েছে, এখানে এই একদিকে তোমার 1 নিয়েছে, অন্যদিকে -1 নিয়েছে, এটা 1 ড্যাশ না, শুধু 1। হ্যাঁ, পজিটিভের দিকে 1 নিয়েছে, নেগেটিভের দিকে -1 নিয়েছে। আর এটা দেখো এখানে তোমাকে যেহেতু বাউন্ডেড করতে হবে ইটাকে, সো এটাকে একটা -1 থেকে +1 এর মধ্যে রেখেছে, দেখেছো? তাহলে -1 থেকে +1 এর মধ্যে ভাগ করে নিল, -1 থেকে 0, 0 থেকে 1, এইটুকুর মধ্যে দেখো -1 থেকে 0, তার মানে -1 ভ্যালু নিচ্ছে, এইটুকুর মধ্যে -1, এইটুকুর মধ্যে +1, তাহলে যোগ করে 0 হয়ে যাচ্ছে।
কিন্তু ফাংশনটা তো জিরো ফাংশন নয়, তাই না? সো ইট ইজ নট ইকুইভ্যালেন্ট টু আ জিরো ফাংশন। আচ্ছা, এই জায়গাটা কি বোঝো? তারপরে ইকুইভ্যালেন্ট টু আ জিরো ফাংশন বলতে কি বোঝাচ্ছে? এই জায়গাটা কি জানো? জিরো ফাংশনের সঙ্গে সমান নয়, জিরো ফাংশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তার মানে এটা বলতে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, এটা মানেটা বলে দিই কারণ এটা বারবার আসবে এই জায়গাটা। ধরো একটা ফাংশন আছে এফ, ই থেকে আর এ, এফ ইজ said to be equivalent to জিরো ফাংশন। জিরো ফাংশন মানে পুরো ইতে জিরো, ঠিক আছে? পুরো ইতে জিরো ভ্যালু। ইকুইভ্যালেন্ট টু জিরো বলবো কখন বলবো? যখন ইফ দেয়ার এক্সিস্ট এ সেট এ সাবসেট অফ ই such that fx not equals to 0, না ওটা না বলে আমরা বলবো এইভাবে বলবো যে কনসিডার দ্য set of all x belongs to e such that fx not equals to 0, মানে কোন কোন পয়েন্টে ফাংশনটার ভ্যালু জিরো নয় সেই পয়েন্টগুলোর সেটটাকে বলছি এ সেট, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে দেখা যাবে যে এই মেজার অফ এ সেটটা কি জিরো। তার মানে বেসিক্যালি এটা কি, এইভাবে ভাবতে পারো জিনিসটা, যে যেখানে যেখানে জিরো নয় সেইটার মেজার জিরো। তার মানে কি, একটা নেগলিজিবল মেজার জিরো মানে নেগলিজিবল, তাহলে একটা নেগলিজিবল সেটে ফাংশনটা জিরো নয়, বাদ বাকি জায়গায় জিরো। তাহলে এর বাইরে তো জিরো, এর বাইরে তো জিরো না, এতে নন জিরো। তাহলে যেখানে নন জিরো সেটার মেজার জিরো, তার মানে নেগলিজিবল সেটে মেজার জিরো, কোনো মেজার নেই। বুঝতে পেরেছ? তাহলে এইরকম কেসে আমাদের বলা হয় যে এফ ইজ said to be equivalent to a জিরো ফাংশন। বোঝা গেল না বা গেল না? ওকে, হ্যাঁ, আচ্ছা। নেক্সট হচ্ছে দেখো, তাহলে এটা আমরা বোঝা গেলাম। আচ্ছা, এবার দেখো কি বলেছে, যে এটা 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 কিন্তু পরীক্ষায় আসে, খুব খুব পরীক্ষায় আসে এটা, ওই জন্য আমি বারবার তোমাদেরকে একটা করে দিলাম। কি বলছে দেখো, ভালো করে বোঝো। বলছে ই থেকে আর এ একটা নন নেগেটিভ মানে নেগেটিভ ভ্যালু নেবে না, জিরো নিতে পারে আর পজিটিভ নিতে পারে, ঠিক আছে? নন নেগেটিভ বাউন্ডেড মেজারেবল ফাংশন সাচ দ্যাট ইন্টিগ্রেশনটা জিরো, তাহলে ফাংশনটা ইকুইভ্যালেন্ট টু এ জিরো ফাংশন। তাহলে আগে কি ছিল? আগে দেখো এখানেও ইন্টিগ্রেশন জিরো, কিন্তু ফাংশনটা নট ইকুইভ্যালেন্ট টু এ জিরো ফাংশন। কিন্তু এখানেও তাই বলছে যে ইন্টিগ্রেশনে যদি জিরো হয় তাহলে ফাংশনটা ইকুইভ্যালেন্ট টু এ জিরো ফাংশন। কিন্তু কখন? যদি দেওয়া থাকে যে ফাংশনটা নন নেগেটিভ। এখানে কিন্তু ফাংশনটা দেখো নেগেটিভ ভ্যালুও নিচ্ছে, পজিটিভও নিচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? যার ফলে তো পজিটিভ নেগেটিভ এরিয়া হয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে। কিন্তু যদি তোমার প্রথমেই বলে দেয় যে ফাংশনটা নেগেটিভ ভ্যালু নিতেই পারে না, অথচ ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো, তাহলে ফাংশনটাকেই জিরো হতে হবে, বা জিরোর মানে প্রায় জিরো হতে হবে, তাই না? মানে ইকুইভ্যালেন্ট টু জিরো ফাংশন হতে হবে। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এটা এটা একদম দারুণ থিওরাম এবং খুব সহজ, এবং এটা পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? এইখানে দেখো, এইটা তাহলে আমাদের কি থিওরামটা কি থাকলো, যে এফ ই থেকে আর এ such that f is greater than equals to 0, তার মানে নন নেগেটিভ বাউন্ডেড and integration e f x dx equals to 0, then f is
ইকুইভ্যালেন্ট টু, বা এইটাকে ইকুইভ্যালেন্ট টু জিরোকে আমরা এইভাবেও বলতে পারি, ইকুইভ্যালেন্ট টু আ জিরো ফাংশন। এই যে ইকুইভ্যালেন্ট টু জিরো ফাংশন, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, কিভাবে, যে এফ ইজ জিরো অলমোস্ট এভরিওয়্যার, তাই না? তার মানে কি, যেখানে যেখানে জিরো নয় সেই সেটটার মেজার তো জিরো, তাহলে সেইটা তুমি বাদ দিতে পারো, ওই জন্য অলমোস্ট এভরিওয়্যার জিরো। বলো এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? ভেবে নাও, কারণ এই কনসেপ্টগুলো তোমাদের বারবার দরকার হবে। অলমোস্ট এভরিওয়্যার বলতে আমরা কি বোঝাচ্ছি? অলমোস্ট এভরিওয়্যার মানে প্রায় সব জায়গা, তাহলে কোন জায়গাগুলো বাদ? সেই জায়গাগুলো বাদ যাদের মেজার জিরো, মানে একটা জিরো মেজারের সেটটাকে তুমি ইগনোর করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে আমি বলবো অলমোস্ট এভরিওয়্যার, এভরিওয়্যার নয় কিন্তু প্রায় এভরিওয়্যার। প্রায় মানে সেই সমস্ত জায়গাগুলো বাদ যাদের মেজার জিরো, তাহলে সেটা আমি বাদ দিলে কোনো ক্ষতি নেই। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? তাহলে আমাকে দেখাতে হবে, এইটা যদি আমাকে প্রমাণ করতে হয় যে এফ ইজ জিরো, তার মানে আমাকে এফ ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো ফাংশন, তার মানে যেখানে যেখানে জিরো নয় সেইটাই, মানে প্রায়ই জিরো, প্রায় সমস্ত জায়গাতেই জিরো, তার মানে যেখানে যেখানে জিরো নয় সেই সেটটার মেজার জিরো হবে। তার মানে এটাকে একই রকমভাবে এটাও বোঝাচ্ছে যে দ্য সেট x belongs to E such that fx not equals to 0 has zero measure. বুঝতে পেরেছো? তাহলে দেখো এই তিনটে কথা কিন্তু একই। f is equivalent to a zero function মানে f is zero almost everywhere, আর almost zero everywhere মানে যেখানে যেখানে জিরো নয় সেই সেটটার মেজার জিরো। তা তিনটে জিনিস একই জিনিস বোঝাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আচ্ছা, এবার ধরো আমরা প্রুফ করব। কিভাবে প্রুফ করব? প্রুফটা দেখো খুব সহজ। প্রুফটা কি? ধরে নিলাম যে, আচ্ছা আমরা কনসিডার, এই সেটটা কি, আচ্ছা নাম দাও এই সেটটা, লেট এ ইকুয়ালস টু সেট অফ অল দোজ ই সাচ দ্যাট এফ এক্স নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা এইটাকে, আচ্ছা একটা ফাংশন, এবার তুমি জানো যে ফাংশনটা কিন্তু নেগেটিভ ভ্যালু নিতে পারে না, সো আইদার জিরো হতে পারে বা স্ট্রিক্টলি পজিটিভ হতে পারে, ঠিক কি না? তাহলে এইটাকে তুমি বলো, আমি কি এইভাবে লিখতে পারি যে ইউনিয়ন অফ এন ইকুয়ালস, আচ্ছা তার আগে আমি বলি এটা আমি, আচ্ছা ধরো একটা পজিটিভ নাম্বার যেটা জিরো নয়, তাহলে তুমি বলতেই পারো যে সেটা কোনো না কোনো 1/n এর থেকে বড় হবে। যে কোনো একটা পজিটিভ নাম্বার তোমাকে যদি আমি বলি, যে কোনো একটা পজিটিভ নাম্বার, সেটা কোনো না কোনো 1/n এর থেকে বড় হবেই। হ্যাঁ, আর্কিমিডিয়ান প্রিন্সিপাল। বা যে কোনো পজিটিভ নাম্বারের থেকে আমি একটা n পাবো যেটা 1/nটা কী হবে, সেই পজিটিভ নাম্বারের থেকে ছোট হবে। তার মানে তো এটাই উল্টোভাবে বলতে গেলে যে আমি একটা n পাবো যাতে বলে 1/n এর চেয়ে সেই পজিটিভ নাম্বারটা বড় হলো, এভাবে বলতে পারি। সো দেয়ারফর এই যে সেটটা নন জিরো, তার মানে পজিটিভ স্ট্রিক্টলি, এইটা মানেই হচ্ছে দেখো যে সেট অফ অল এক্স বিলংস টু ই সাচ দ্যাট এফ এক্স ইজ স্ট্রিক্টলি পজিটিভ, কারণ নেগেটিভ তো হওয়ার চান্স নেই, তাই না? তার মানে যেখানে জিরো নয় তার মানে পজিটিভ, এই দুটো জিনিস তাহলে সেম বোঝাচ্ছে এখানে। এটা আমি তখনই লিখতে পারি যদি এফটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো আছে বলেই। তাহলে এবার যেহেতু পজিটিভ, দিস ইজ ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 to infinity such that fx greater than 1/n, তারই ইউনিয়ন। কারণ এখানে যদি থাকে মানে পজিটিভ যদি হয়, তাহলে কোনো না কোনো n এর জন্য fxটা 1/n এর চেয়ে বড় হবে, তার মানে এটার মধ্যে থাকবে, তাহলে এদের ইউনিয়ন নিলে তো এটাই পাবো।
তাহলে দেখো এখানকার সমস্ত পয়েন্টই দেখো কোনো না কোনো 1/n এর চেয়ে বড়, তার মানে পজিটিভ। তাহলে এই দুটো সেট সমান। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? ঠিক আছে স্যার। ওকে, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি চাইছি। আমরা দেখাতে চাইছি যে এই যে এ সেটটা আমরা পেলাম তার মেজার হচ্ছে 0 দেখাতে চাইছি। ঠিক আছে, তার মেজার আমরা কি দেখাতে চাইছি? যে 0। সাপোজ measure of A পজিটিভ। এবার দেখো তাহলে এ সেটটা কিন্তু ইউনিয়ন অফ কি? ইউনিয়ন অফ EN। এখানে ENটা কি? ENটা হচ্ছে সেট অফ অল দোজ x বিলংস টু E such that fx greater than 1/n। এইটার নাম দিলাম আমি EN। ওকে, এটার নাম দিলাম আমি EN। তাহলে যেহেতু EN গুলোর ইউনিয়ন করলে এটা পাচ্ছি, তাহলে আমি বলতেই পারি যে মেজার অফ EN। আচ্ছা, আরেকটা ব্যাপার, প্রত্যেকটাই EN এর মেজার যদি 0 হতো, ইফ মেজার অফ EN ইজ 0 ফর অল n, দেন মেজার অফ A ইজ 0, এটা বলা যেত না? প্রত্যেকটা EN এর মেজার যদি 0 হয়, কারণ EN গুলো দিয়েই তো তোমার এটা তৈরি। তাহলে দেখো আমরা এটা লিখতেই পারি তো যে এটা যেহেতু ইউনিয়নের সঙ্গে সমান এবং এটা ডিসজয়েন্ট নাও হতে পারে, তাহলে মেজার অফ এটা আমি এইটা বলতে পারি যে লেস দ্যান ইকুয়ালস টু সামেশন মেজার অফ EN। এটাকে বলা হচ্ছে কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি। বলো আউটার মেজারের ক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম না, সাব অ্যাডিটিভিটি। এটা সমান লিখতে পারছি না কেন? কারণ এটা ডিসজয়েন্ট নয়। ডিসজয়েন্ট হলে এটা অ্যাকচুয়ালি সমান হয়ে যেত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লিখতে পারছি। এবার যদি তুমি ধরেই নাও যে প্রত্যেকটাই EN এর মেজার 0, তার মানে এই সাইডটা প্রত্যেকটা 0 0 0 0, তাহলে 0 সাম কি করলে 0 দিতে হবে। তাহলে এই ইনইকুয়ালিটি থেকে আমরা বোঝা যাচ্ছে যে ইফ দিস ইজ 0 দেন এইটা 0 হবে। ক্লিয়ার? তার মানে আমি ধরে নিতে পারি যে ইফ যদি মেজার অফ এটা পজিটিভ হতে হয়, তাহলে কোনো না কোনো EN এর মেজার পজিটিভ হবেই। Therefore measure of EN positive for some n। আমি সবার কথা বলতে পারি না, কিন্তু কোনো না কোনো একটার জন্য মেজার অফ ENটা পজিটিভ হতেই হবে, কারণ সবার 0 হওয়া মানে A এর 0 হওয়া। কিন্তু আমি তো ধরেছি যে A এর মেজারটা পজিটিভ, তার মানে কোনো না কোনো একটা n এর জন্য EN এর মেজার পজিটিভ। আচ্ছা, ঠিক। এইবার দেখো, এবার আমাদের কি দেওয়া আছে? আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে E fx dx ইজ 0, এইটা দেওয়া আছে। আচ্ছা, এবার এর কিন্তু ENটা হচ্ছে এর সাবসেট, তার মানে এখান থেকে আমি বলতে দিতে পারি যে EN এর উপরে এই মেজারটাও কি হবে, এই ইন্টিগ্রেশনটা কি হবে, 0 হবে কি হবে না? এটা তো একটা ছোট্ট সেট না, এবং পজিটিভ। বা এটাকে এইভাবেও তো আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি। দেখো দেখো ইটাকে আমি লিখতে পারি EN ইউনিয়ন EN কমপ্লিমেন্ট, তাহলে দুটো ডিসজয়েন্টেড ইউনিয়ন হয়ে গেল না? এটা যেহেতু হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে আবার দেখো একটু আগে আমরা কি পড়লাম যে দুটো ডিসজয়েন্টেড ইউনিয়ন হলে ভেঙে যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি EN এর উপরে ইন্টিগ্রেশন প্লাস EN কমপ্লিমেন্টের উপরে ইন্টিগ্রেশন। বলো লেখা যায় কি যায় না? এটা আমরা প্রুফটা পড়িনি, বাট দিস ইজ ট্রু, ঠিক না? এই জিনিসটা তো আমরা লিখতেই পারি, প্রুফগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে, আমরা আগে অঙ্কগুলো করতে শিখে যাই, তারপরে প্রুফগুলো আমরা পড়বই। ওকে, আচ্ছা, এটা যেহেতু, এবার দেখো এফটা নন নেগেটিভ যেহেতু, তার মানে এটাও নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ, দেয়ারফর দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু
en fx dx, মানে এটা একটা পজিটিভ, পজিটিভ জাস্ট তুমি বাদ দিচ্ছ, কমিয়ে দিচ্ছ, তাহলে ছোট হয়ে যাবে না ভ্যালুটা। এইটা তো পজিটিভ জিনিস, এটাকে তুমি বাদ দিচ্ছ, তার মানে ভ্যালুটা ছোট হয়ে গেল। সেই জন্য এই সামটা নিশ্চয়ই বড় হবে, কারণ এখানে কিছু এক্সট্রা অ্যাড হয়েছে, এখান থেকে এখানে কিছু এক্সট্রা অ্যাড হয়েছে, তাহলে এটা বড়, এটা ছোট। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা 0 দেওয়া আছে, তার মানে এটাও 0, 0-র থেকে ছোট এবং নন নেগেটিভ, এটা তো জানি, তার মানে এটা বেসিক্যালি 0, এটা দেওয়া আছে 0, তাহলে এটা 0 হয়ে গেল। তারপর আমি কি পাচ্ছি, তার মানে আমি পেলাম যে en fx dx ইকুয়ালস টু 0। কিন্তু ভাবো enটা কি ছিল, en ইজ সেট অফ অল দোজ x such that fx greater than 1/n। তার মানে তুমি ভাবো যে প্রত্যেকটা en এর পয়েন্টে fx এর ভ্যালু গ্রেটার দেন 1/n, তার মানে আমি এটা বলতে পারি না যে en fx dx গ্রেটার দেন 1/n ইন্টু মেজার অফ en। এটাকেই তো আমরা বলছিলাম ল অফ মিন, ল অফ মিন, তাই না? ল অফ মিনে কি ছিল যে fxটা যদি a থেকে বড় আর b এর থেকে যদি ছোট হয়, তাহলে ইন্টিগ্রেশন fxটা ওভার e গ্রেটার দেন হবে a ইন্টু মেজার অফ e আর লেস দেন হবে b ইন্টু মেজার অফ e, তাই না? তাহলে আমরা দেখো এইখানে দেখো fxটা 1/n এর চেয়ে বড়, তাহলে ইন্টিগ্রেশন যদি চাপায় তাহলে এই দিকেটা মেজার অফ e দিয়ে গুণ হয়ে যাবে না। আর এখানে আমি কার উপরে ইন্টিগ্রেশন নিচ্ছি, en এর উপরে, তাহলে এখানে মেজার অফ en চলে আসবে। বুঝতে পেরেছো ল অফ মিনটা কেন এটাই অ্যাপ্লাই করছি আমরা? হ্যাঁ কি না বলবে? এইটা এবার 0 দেওয়া আছে, তার মানে এটাও 0 হবে না, কন্ট্রাডিকশন বেসিক্যালি, এটা নেগেটিভ তো হতে পারে না, তার মানে আমরা কি পেলাম, একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। এটা তখনই সম্ভব যদি এখানে কেউ তো নেগেটিভ নয়, তাহলে 0-র থেকে কি করে ছোট হয়? সো এটা দিস ইজ এ কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। বুঝতে পেরেছো? একটা পজিটিভ নাম্বার একটা 0-র চেয়ে ছোট, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এবং এই কন্ট্রাডিকশনটা কেন পেলাম, কারণ আমরা এই মেজার অফ এটা পজিটিভ ধরেছিলাম বলে, তার মানে আলটিমেটলি মেজার অফ এটা 0, তার মানে যেখানে যেখানে নন নেগেটিভ ফাংশনটা তার মেজার 0, তার মানে আলটিমেটলি কি বলতে পারি যে ফাংশনটা অলমোস্ট এভরিওয়্যার 0, তার মানে ইকুইভ্যালেন্ট টু এ 0 ফাংশন। এইটা কিন্তু খুব কমন। বলো কারো কোনো অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার, ঠিক আছে। বাকিরা বলবে। সাধন বলছে ওকে, আর বাকিরা? কারণ দেখো এটা একদম খুবই ভালো কোশ্চেন, এটা তোমাদের সবারই জানা উচিত, সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি সবাইকে, ইন্ডিভিজুয়ালি তোমরা সবাই আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইটাকে ভালো করে প্রিপেয়ার করে নিও। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল, তাহলে এর প্রুফটাও আমরা করে নিলাম। ওকে, নো প্রবলেম। নেক্সট কি বলেছে দেখো, বড় প্রুফগুলোকে আমরা আপাতত কি করব, পোস্টপন করব, মানে পরের জন্য রেখে দেবো। এখানে যেমন এটা থিওরামটা কি বলছে, থিওরামটা আমরা অবশ্যই পড়বো, কিন্তু প্রুফগুলো বড় প্রুফ থাকলে আমরা সেটাকে পরে করব। দেখো এখানে কি বলছে, দেখো দুটো ফাংশনের যোগফল কি হয়, ইন্টিগ্রেশনগুলো আলাদা আলাদা করে যোগফলের সমান হয়। ওকে, রিমানেও তাই ছিল, তো আমাদের আলাদা করে এটা মনে রাখার কোনো কষ্ট নেই, এটা আমরা করতে পারি।
এটার প্রুফটা আমরা পরে করব, ঠিক আছে? দেখেছো প্রুফটা একটু ভাবতে অসুবিধা হবে, ওই জন্য আমরা সময় নষ্ট করব না এখন। বা আমি চেষ্টা করব আলাদা করে এগুলোর ভিডিও করে তোমাদেরকে হয়তো পোস্ট করে দিতে পারি, যেগুলো একটু বড় প্রুফ, সেটা মনে হয় একটু ফাস্ট হবে তাহলে জিনিসটা। আমাকে একটু বেশি খাটতে হবে, কিন্তু আমি চেষ্টা করব, দেখি হ্যাঁ যতটা করা যায়। আচ্ছা, ওটা তো গেল। নেক্সট কি? কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টটা বেরিয়ে যায়, এটার প্রুফ খুবই ইজি, সেই জন্য এটার বইয়ে করেনি। তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, এটা আমিও ছেড়ে দিচ্ছি কারণ ইজি বলে, ঠিক আছে? তোমরা এখানে আমি হিন্ট দিয়ে দিতে পারি, ইউ ক্যান ট্রাই এসপিএফ আর ইউপিএফ ক্যালকুলেট করো। প্রত্যেকটা এসপিএফ আর ইউপিএফে তোমার ল্যামডাগুলো বেরিয়ে যাবে, তাহলে লিমিটেও ল্যামডাটা বাইরে থেকে যাবে, ওটা ট্রাই করতে পারো, এসপিএফ দিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা খুব সহজ, হ্যাঁ। এই 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 ইনইকুয়ালিটিটা একটা ভালো কোশ্চেন, এটাও খুব সহজ কোশ্চেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা তোমাদের অনেক রকমভাবেই প্রুফ করা যায়, ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে বেসিক্যালি কি করা হয়েছে, যে পি একটা ডিফাইন করা হয়েছে যে পজিটিভ, যেখানে যেখানে তোমার ফাংশনটা নন নেগেটিভ সেই সেটটা নিয়েছে, কারণ পি হচ্ছে একটা সাবসেট অফ ই, বেসিক্যালি পি কি একটা সাবসেট অফ ই। তাহলে পি কমপ্লিমেন্ট অফ এফ এক্সগুলো নেগেটিভ, কিন্তু তাহলে ইফ এক্স বিলংস টু পি কমপ্লিমেন্ট এফ এক্স হবে কি নেগেটিভ হবে, ঠিক কি না? তাহলে ই এর উপরে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, পি উপরে আর পি কমপ্লিমেন্টের উপরে ভেঙে যাবে। এখানে পি কমপ্লিমেন্ট মানে ই মাইনাস পি, ওকে? এটা ই মাইনাস পি, এটাকে ই এইভাবে ই মাইনাস পিও লিখতে পারো, ই মাইনাস পি এইভাবে লিখতে পারো, এখানে এইভাবে নোটেশন দিয়েছে ই মাইনাস পি, ঠিক আছে? সো নোটেশন ইজ নট, যেটা যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পি, আর যেহেতু দেখো দুটোর ইউনিয়ন করলে, ডিসজয়েন্ট ইউনিয়ন করলে ই এর সঙ্গে সমান হচ্ছে, সেই জন্য দুটো ভেঙে গেল, ওকে? আচ্ছা, এটা হচ্ছে কাউন্টেবল অ্যাডিটিভিটির থেকে আসছে, হ্যাঁ, যেটা আমরা একটা থিওরেম পড়লাম না, ই1 ই2 সবগুলোর যদি ডিসজয়েন্ট ইউনিয়ন আকারে লেখা যায়, তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়, ব্রেক হয়ে যায়, সেটা এখানে হয়েছে, এটা আমরা বারবার ইউজ করছি। আচ্ছা, এইবার তুমি খেয়াল করো যে এইটুকুর মধ্যে ইন্টিগ্রেশনটা পজিটিভ, কারণ ফাংশনটা পজিটিভ, এইটুকুর মধ্যে নেগেটিভ, ঠিক না? তাহলে এখানে যেহেতু পজিটিভ, তাহলে এখানে তুমি মড এক্স, এফটাকে মড এফ লিখলেও কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে? আমি এটা লিখতেই পারি তো নাকি? যদি এফটা যদি পজিটিভ হয়, তাহলে আমি মড এফ আর এফ সমান কিনা এটা বলতে পারি তো, হ্যাঁ কি না বলো? এফটা পজিটিভ হলে মড এফ আর এফ সমান, আর এফটা যদি নেগেটিভ হয় তাহলে এফ এর সঙ্গে আমি বলতে পারি মাইনাস মড এফ সঙ্গে সমান হবে। যেমন ধরো 5 -5, এটা যদি এক্স হয় তাহলে এক্স সমান সমান আমি লিখতে পারি মাইনাস অফ মড এক্স, আর মড এক্সের ভ্যালু 5, তার আগে একটা মাইনাস, তবে তো -5-এর সঙ্গে ম্যাচ করবে, এই জিনিসটা আমি লিখতে পারি। তো এখান থেকে আমি বলতে পারি যে পি এর উপরে এফ এক্সটাকে লিখতে পারি, দেখ কারণ পিতে পজিটিভ যেহেতু ফাংশনটা, তাহলে আমি এটাকে লিখতে পারি মড, এটা লিখতে পারি। আচ্ছা, আর পি কম মানে ই মাইনাস পিতে কি লিখতে পারি, ই মাইনাস পিতে লিখতে পারি এফ এক্স ডিএক্স, কারণ তখন যেহেতু ফাংশনটা নেগেটিভ, এইটা হয়ে যাবে ই মাইনাস পি, এখানে আমি লিখতে পারি মাইনাস অফ মড এফ, আর এই মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে ই মাইনাস পি মড এফ, ঠিক কিনা বলো? লেখা যায় তো?
তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো? তাহলে জিনিসটা আমার এটা দাঁড়ালো, ইন্টিগ্রেশন ই এফ এক্স ডিএক্স সমান সমান আমরা পিতে ভাঙলাম, এফ এক্স ডিএক্স লিখলাম, প্লাস ই মাইনাস পিতে এফ এক্স ডিএক্স লিখলাম, হলো। আচ্ছা, এইটাকে এবার মড দিয়ে লিখছি, তাহলে এইটা হয়ে গেল আমার মড এফ এক্স ডিএক্স, এটা হয়ে গেল মাইনাস ই মাইনাস পিতে মড এফ এক্স ডিএক্স। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভেতরে জিনিসটা পেলাম এইটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমি যদি এটাকে বলি লেস দ্যান ইকুয়ালস টু, মাইনাসটাকে যদি প্লাস করে দিই তাহলে ভ্যালুটা বেড়ে যাবে কি পারবে না? এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার এটা পি এর উপরে দেখো, এইবার ইন্টিগ্র্যান্ডটা কিন্তু আমার সেম হয়ে গেল। এগুলোকে কি বলা হয়? ইন্টিগ্র্যান্ড। দেখো আমি যখন এইরকম লিখি তখন এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, ওকে। আর ইন্টিগ্রেশনটাকে পুরোটাকে বলা হয় ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটা কি? ইন্টিগ্রালটা হচ্ছে এফ এক্স ডিএক্স, এইটাকে হলো ইন্টিগ্রাল, আর ফাংশনটাকে ইন্টিগ্র্যান্ড। ঠিক আছে, এই নোট এইটা নামটা জেনে রেখো, ইন্টিগ্র্যান্ড আর ইন্টিগ্রাল। তাহলে দেখো এখানে দুটো ইন্টিগ্র্যান্ডগুলো কিন্তু সমান, তাহলে কি হয়ে যাবে? এটা দুটো যোগ হয়ে যাবে, এটা পি আর ই মাইনাস পি। তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি ই অফ, হলো। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম? যে এই এফ এক্স ডিএক্সটা এইটার থেকে ছোট হয়ে গেল। এখানে তুমি যদি মাইনাস দিয়ে চালু করো না তাহলেও কোনো অসুবিধা, একই জিনিসই পাবে। তাহলে সিমিলারলি আমি বলতে পারি যে মাইনাস অফ এফ এক্স ডিএক্স ইজ অলসো লেস দ্যান ইকুয়ালস টু মড এফ এক্স ডিএক্স। তাহলে কি এটার প্লাসটাও মাইনাসটাও দুটোই কিন্তু এটার থেকে ছোট, তার মানে বেসিক্যালি মডটা ছোট। বলো, কারো কোনো অসুবিধা হয়েছে এটা বুঝতে? ওকে, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা আমরা এবার একটু স্পাইজেলে যাই। ঠিক আছে, স্পাইজেলে এবার কি বলছে দেখি। তাহলে এইটা আমরা পরে প্রুফ করব, এটা আপাতত পোস্টপন্ড, ওকে। পি দিয়ে রাখছি পোস্টপন্ড, ওকে। তারপরে 4.7 ওটাও আমরা পোস্টপন্ড করে রাখবো। আচ্ছা, নেক্সট থিওরেম কি আছে দেখো, দুটো যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাও আমরা পোস্টপন্ড করে দিয়েছি, এটাও পরে করব। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স দুটোই হচ্ছে বাউন্ডেড অ্যান্ড মেজারেবল ফাংশন, দুটো বাউন্ডেড অ্যান্ড মেজারেবল ফাংশন। তার মানে তুমি যদি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো তাহলে দুটোরই ইন্টিগ্রেশন কিন্তু বাউন্ডেড, মানে একটা পজিটিভ নাম্বার পাবে, মানে পজিটিভ বলছি সরি, একটা তুমি রিয়েল নাম্বার পাবে। দুটোই যদি বাউন্ডেড আর মেজারেবল বলা থাকে তাহলে দুটোরই আলাদা আলাদা লেভেল ইন্টিগ্রাল তুমি বের করতে পারবে, ঠিক না? তাহলে দুটোরই বের করতে পারবে তা, এবং দুটোরই ভ্যালু ফাইনাইট হবে। এবার এখানে বলছে তাহলে ওদের যদি প্রোডাক্ট করি তাহলে প্রোডাক্টটারও মেজার কি হবে? ফাইনাইট হবে, গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি, এটা হবে। ঠিক আছে, আমরা এখন প্রুফগুলো পড়বো না, আমরা জাস্ট থিওরেমগুলো দেখে নিচ্ছি। এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু যদি জি এক্স হয় তাহলে তাদের ইন্টিগ্রেশনে ওই জিনিসটা হোল্ড করবে। নেক্সট কি? নেক্সট বলছে যে ইফ এফ এক্স ইজ বাউন্ড, আচ্ছা যেটা আমরা একটু আগে এক্ষুনি পড়লাম, এটা আমরা প্রুফ অলরেডি কমপ্লিটেড, ওকে, এটা আমরা অলরেডি কমপ্লিট করলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখো যে যদি এফটা ইন্টিগ্রেবল বলা থাকে, মানে এফটা যদি মেজারেবল হয় তাহলে মড এফটা অলরেডি মেজারেবল, এটা আমরা জানি।
মড এফ যদি মেজারেবল হয় তাহলে কি এফটা মেজারেবল হয় সেটা আমরা কিন্তু আপাতত জানি না। হ্যাঁ, এটা আমাদেরকে আলাদা করে পড়তে হবে যে যদি মড অফ এফ মেজারেবল হয় তাহলে ফাংশনটাও মেজারেবল হবে। এটা এই ধরনের রেজাল্টকে আমরা পড়িনি বোধহয়, না পড়েছি বোধহয়, পড়েছি না, এটা বোধহয় পড়িনি। এফটা মেজারেবল হলে মডটা মেজারেবল হয় এটা পড়েছি, কিন্তু মডটা মেজারেবল হলে এফটা যে মেজারেবল হবে সেটা আমরা বোধহয় পড়িনি। তো সেটা আমাদের একটা মনে রেখো যে এটা আমাদের কিন্তু পরে পড়তে হবে, ঠিক আছে? এটা খেয়াল রেখো যেটা আমাদের পড়িনি এটা আমাদের পড়তে হবে। আর অলমোস্ট এভরিওয়্যার যদি ইকুয়াল হয় তাহলে তাদের ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ইকুয়াল, ঠিক আছে? এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, তো এখানে কিন্তু অলমোস্ট এভরিওয়্যার আবার লিখে দিও না, হ্যাঁ, এটা ভুল হয়ে যাবে ফের। ফাংশনের ক্ষেত্রে অলমোস্ট এভরিওয়্যার লেখা যায় কিন্তু ইন্টিগ্রেশনে লেখা যায় না। আর এটাও আমরা 4.14ও কিন্তু করে ফেলেছি যে যদি নন নেগেটিভ হয় এবং ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি 0 হয় তাহলে ফাংশনটা কি হবে? 0 অলমোস্ট এভরিওয়্যার বলা যাবে, তার মানে ইকুইভ্যালেন্ট টু এ 0 ফাংশন এটা বলা যাবে। কিন্তু যদি এটা না থাকে তাহলে এটা হবে না, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এইবার যেটা আমাদেরকে পড়তে হবে, দেখো এখানে মেনলি কি বলো তো, তোমার প্রুফগুলো না এরা ওই প্রবলেম আকারে পরে কিন্তু করে দিয়েছে। স্পাইজেলের বইয়ে এই যে থিওরেমগুলোর প্রুফগুলো পরে দেখবে কোনো না কোনো প্রবলেমের আকারে কিন্তু করে দেওয়া থাকে, মোস্ট প্রবাবলি থাকে। যেমন এইটা তো করে দেওয়া আছে, এখানে বলে দিয়েছে দেখো প্রবলেম 4.24 দেখো এটার উল্টোটা সত্যি নয়। আমরা দেখো প্রুফগুলো আমরা করব কিন্তু, ঠিক আছে? আমরা এখন জিনিসগুলো জানছি যে কি কি থিওরেম আছে, থিওরেমগুলো যদি বুঝে যাও প্রবলেম করতে তোমাদের অসুবিধা হবে না। মেনলি তো প্রবলেমই করতে হবে না তোমাদের, এখান থেকে সহজ প্রুফগুলো দেবে, কঠিন প্রুফ দেবে না তোমাদের, আগেই বলে দিচ্ছি। আর আর অঙ্ক দেবে, সুতরাং অঙ্কটা ইম্পর্টেন্ট, আর আর যেগুলো সহজ প্রুফ সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, দেখো এইটা এবার এইটা কি রিলেটেড থিওরেম সেটা আগে জানতে হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস। সিকোয়েন্স অফ ফাংশনস চ্যাপ্টারের কথা তোমরা একটু মনে করার চেষ্টা করো, মাপার বইয়ে তোমরা পড়েছিলে, ঠিক আছে? সেখানে কি কি ছিল? সেখানে আমাদের একটা কনসেপ্ট ছিল ইউনিফর্মলি কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, ঠিক আছে? মনে পড়ছে একটু? ওই যে এমএন টেস্ট দিয়ে আমরা করতাম, তাই না? ওখানে রেজাল্টটা কি ছিল? ওখানে যে রেজাল্টটা ছিল যে একটা সিকোয়েন্স যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, এফএন যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় টু এফ, তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন এফএন ডিএক্স কনভার্জেস টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, তাই না? এটা ছিল, এবং ওখানে আরও কিছু ছিল। এটা জেনারেলি ইটা এখানে যেখানে ছিল সেটা তোমার কম্প্যাক্ট সেটের জন্য ছিল, ক্লোজড এ বির জন্য ছিল, মানে এ টু বি ছিল, মনে করো এ টু বি ছিল, ঠিক আছে? তাহলে এখানে দুটো কন্ডিশন, কি কি কন্ডিশন? একটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, আর নেক্সট হচ্ছে এ টু বি কনসিডার করতে হবে। এখানে আমি তোমাদেরকে কোশ্চেন করছি, সাপোজ এফ এন এক্স converges to f uniformly, does it imply দেখো এটা কিন্তু তোমার এতে এসেছিল, নেটে এসেছিল, does it imply 0 to infinity fn x dx converges to 0 to infinity
fx dx, এটা কি বলা যাবে? ইউনিফর্মলি কনভার্জেন্ট দেওয়া আছে, কিন্তু তোমার রেঞ্জটা কি আছে? রেঞ্জটা বলছি ডোমেনটা আছে 0 to ইনফিনিটি, মানে কম্প্যাক্ট সেট কিন্তু নয়, আনবাউন্ডেড সেটের উপরে মেজার দিয়ে তোমাকে এটা করতে বলেছিল। এটা কি তখন করা যাবে? তাহলে তাহলে বুঝতে পারছো এই জিনিসটা করা যাবে কি যাবে না সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো ইন জেনারেল এটা কিন্তু হয় না, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নো। এবার কেন নো, তার জন্য আমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? তো সেই এক্সাম্পলটা আমি নেক্সট দিনে দেবো। তাহলে দেখো নেক্সট দিনে আমার অনেক এটা এটা তোমরা আচ্ছা আমি এটাকে ছবি তুলে রাখছি যে এই জিনিসটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলেও আমাদের এই রেজাল্টটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? সুতরাং তার জন্য আমাদেরকে এমন একটা থিওরি এস্টাবলিশ করতে হবে যখন আমরা এই জিনিসগুলো ইজিলি করতে পারবো, ঠিক না বলো? বুঝতে পেরেছো? সুতরাং এই যে কখন তোমার এই যে রেজাল্টটা কখন স্যাটিসফাই করবে, আমি যে কোনো এর দিয়ে যদি করতে পারি সেইটা হবে আমাদের ক্ষেত্রে খুব মূল্যবান থিওরেম। সেই রিলেটেড থিওরেমের নাম বেশ কতগুলো থিওরেম এখানে আমাদের আছে, যেগুলো থিওরেমের খুব খুব ইউজ করে তোমাদেরকে অঙ্ক দেবে। তাদের মধ্যে কি কি পড়ছে, যেমন হচ্ছে একটা হচ্ছে মোনোটোন কনভার্জেন্স থিওরেম। কি? মোনোটোন কনভার্জেন্স থিওরেম 1 নম্বর। আরেকটা কি আছে? ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেম, ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেম। আর এরই একটা মানে এই ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেমের একটা পার্ট বলতে পারো বা তার একটা স্পেশাল ফর্ম বলতে পারো, সেটাকে বলা হচ্ছে বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম। বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন যখন দেখবে তোমার ইউনিফর্ম কনভার্জেন্সও ফেল করে যাবে, তখন তোমাকে এই রেজাল্টগুলো কাজে লাগাতে হবে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে মোনোটোন কনভার্জেন্স, ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেম, বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম, এরা হচ্ছে কিন্তু দাদা। আরও কিছু থিওরেম আছে, সেখানে তোমার ইন্টিগ্রেশন, সামেশন সমস্ত কিছু ইনভলভ থাকবে। ইন্টিগ্রেশন আর সাম মানে এই রকম জিনিসটা থাকবে। এইটাকে এই রকম লেখা যায় কি না, এই রকম কোশ্চেন থাকবে, তখন আমরা কি করব? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে ইন্টিগ্রেশনও আছে, আবার ইনফাইনাইট সাম আছে, সিরিজ আছে। এই রকম ক্ষেত্রে আমরা কি করব? তখন আরও কিছু কিছু থিওরেম আছে, তখন ফুবিনি, টোনেলি, এরকম কিছু সব থিওরেম আছে, ওগুলো আমরা পড়ব, ঠিক আছে? মানে এই জায়গাগুলোর জন্যই মেজর থিওরি বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে যতক্ষণ আমরা এই এক্সাম্পলগুলো দেব ততক্ষণ জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ার হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো মোটামুটি, যা যা আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা, এবার দেখা যাক আমাদের পরবর্তীতে কি কি থিওরেম আসছে। তাহলে দেখো, প্রথমে বলেছে বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম। কি বলেছে? বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম, যেটা কিনা ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেমেরই একটা স্পেশাল ফর্ম। কি বলছে এটা? এটা আমাদের বলছে, ভালো করে দেখো, যে fn এক্সটা একটা সিকোয়েন্স অফ ফাংশনস মেজারেবল অন ই, মানে প্রত্যেকটাই মেজারেবল ফাংশন, ঠিক? এবং fn এক্সটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে। এটার মানে হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে, তার মানে ইউনিফর্ম কনভার্জেন্স কিন্তু দেওয়া নেই আমাদের। কি দেওয়া আছে না, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স দেওয়া আছে। আর কি বলছে? দেন ইফ দ্য সিকোয়েন্স ইজ ইউনিফর্মলি বাউন্ডেড, ভালো করে প্রত্যেকটা টার্ম তোমাদেরকে বুঝতে হবে।
ইউনিফর্মলি বাউন্ডেড বলতে আমরা কি বোঝাই, কি বুঝি? মানে এমন একটা বাউন্ড থাকবে যে প্রত্যেকটা ফাংশনই সেম বাউন্ড দ্বারা বাউন্ডেড। মানে এখানে দেখো এই যে মড যদি কনসিডার করো, তাহলে এই যে ক্যাপিটাল এম, একটাই এম পাচ্ছ যেটা তোমার সমস্ত এফএন এরই আপার বাউন্ড। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? বাকিরা? ওই যে এখানে একটা লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল। হ্যাঁ, মানে একটা সেম বাউন্ড দ্বারা বাউন্ডেড। দেখো আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা ডোমিনেন্ট কনভার্জেন্সটা ওটা কি? আসছে রে বাবা আসছে, আমি কি চলে গেছি ছেড়ে? আমাকে বই শেষ হয়ে, চ্যাপ্টার শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো বললাম একে একে এই জিনিসগুলো সবটাই আসবে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, কোনো কিছু আমি ছেড়ে যাচ্ছি না, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে কন্ডিশনগুলো কি কি? একটা হচ্ছে প্রত্যেকটা ফাংশন মেজারেবল এবং পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে, এবং ফাংশনটা কি হচ্ছে, প্রত্যেকটা ফাংশন ইউনিফর্মলি বাউন্ডেড। তখনই আমরা এই তাহলে ইন্টিগ্রেশন এফ এন এক্স কনভার্জেস টু ইন্টিগ্রেশন অফ এফ এক্স, আর এই এফটা মানেই হচ্ছে লিমিট অফ এফ এন এক্স। তার মানে বেসিক্যালি কি এখান থেকে আমি বলতে পারি যে এই যে লিমিট আর এই ইন্টিগ্রেশন চিহ্ন, এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারছো, একটা আগে আর একটা পরে চেঞ্জ করতে পারছো। বুঝতে পেরেছো? দেখো লিমিটটা ভেতরে ঢুকে গেল। তাহলে এই জিনিসটা আমরা তখনই করতে পারি যখন এই জিনিসটা হবে, এছাড়াও হবে, কিন্তু এটা হলে এটা অবশ্যই হবে। এখানে আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্স লাগলো না। তাহলে আমরা অনেক বেশি এক্সট্রা জিনিস শিখছি। তাহলে যখন আমরা রিয়েল অ্যানালিসিস পড়েছিলাম তখন শুধুমাত্র ইউনিফর্মলি কনভার্জেন্সের ক্ষেত্রে পড়েছিলাম, এবং সেটা কার ক্ষেত্রে? কম্প্যাক্ট সেটের উপরে। ইউনিফর্মলি কনভার্জেন্সের ক্ষেত্রে কম্প্যাক্ট সেটের উপরে এই জিনিসটা হোল্ড করতো। বুঝতে পেরেছো? বলো থিওরামটা কি বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, এবার আমি দেখো, তাহলে আমাদের কি দেওয়া আছে বলো তো? একটা সিকোয়েন্স দেওয়া আছে, এফ এন এক্স কোথা থেকে ডিফাইন্ড? প্রত্যেকটাই ই থেকে আর এ ডিফাইন্ড, মানে প্রত্যেকটা সেম সেট থেকে ডিফাইন্ড, এবং প্রত্যেকটাই মেজারেবল, প্রত্যেকটাই মেজারেবল। আর কি দেওয়া আছে? এফ এন এক্স কনভার্জেস টু এফ পয়েন্ট ওয়াইজ অন ই, ঠিক আছে? এটাও দেওয়া আছে। এটা দেখো পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা এক্সের জন্য হতে পারে, এটা আবার অলমোস্ট এভরিহোয়ার দিয়েও রিপ্লেস করতে পারো, অলমোস্ট এভরিহোয়ার, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, আর কি দেওয়া আছে যেটা বেশি ইম্পর্ট্যান্ট? সেটা হচ্ছে যে দেয়ার এক্সিস্ট এ ক্যাপিটাল এম সাচ দ্যাট মড এফ এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এখানে এক্স লিখতে পারো, ফর অল এক্স বিলংস টু ই। এখানেও তুমি প্রত্যেকটা ই এর জন্য, ই এর প্রত্যেকটা পয়েন্টের জন্য না হয়ে তোমার অলমোস্ট এভরিওয়্যার হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে কি হবে? দেন ইন্টিগ্রেশন এফ এন এক্স ডিএক্স অন ই উইল কনভার্জ টু এফ এক্স ডিএক্স অন ই। তার মানে বেসিক্যালি কি? তার মানে লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এফ এন এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ডিএক্স। তার মানে বেসিক্যালি কি হলো? লিমিট অ্যান্ড ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জেস। বলো থিওরামটা বুঝেছো কি বোঝোনি? শুধু এইটুকু বলো যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে?
হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এই থিওরেমটার নাম হচ্ছে বাউন্ডেড কনভারজেন্স থিওরেম। ব্যাস, এইটুকু আমাদের বুঝতে হবে। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই অবধি রাখবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আজকে আমরা এখানে কিন্তু ছেড়ে দেবো।